আমরা সেল পড়ছিলাম, আর এর আগে সেলের 5টা ক্লাস হয়েছে। ঠিক আছে, 6 নম্বর ক্লাস। এবং সেক্ষেত্রে আমাদের লাস্ট সেল অর্গানেলস যেটা হয়েছিল সেটা হলো রাইবোজোম। আগের দিনকে আমরা গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুয়েল আর রাইবোজোম, এই 4টে সেল অর্গানেলকে আমরা করেছি। আজকে যেগুলো বাকি আছে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। হ্যাঁ, কারণ বাকি রেখে দিলে পরের দিন আবার ওটা মুশকিল হয়ে যাবে, কারণ অল্প বাকি থাকবে। তো আবার আজকে যা আছে জানি না শেষ করতে পারবো কিনা, দেখা যাবে। হ্যাঁ, তো প্রথমেই ধরো প্লাস্টিড, যেটা কেবলমাত্র প্ল্যান্ট সেলে আছে। জানি আমরা যখন লিখেছিলাম সেল অর্গানেলস গুলো তখন আমরা লিখেছিলাম, আর তোমরা তো 9 থেকেই পড়ে এসছো, 8 থেকে পড়ে এসছো যে প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে। প্লাস্টিড একটি ডবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, এবং যেটা মাইটোকন্ড্রিয়ার সঙ্গে অনেক অংশে মিল আছে, কারণ সেমি অটোনমাস সেল অর্গানেল। সেমি অটোনমাস সেল অর্গানেলস, অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, তাই তো, যা মাইটোকন্ড্রিয়াতেও আমরা পেয়েছিলাম। এখানে মাইটোকন্ড্রিয়ার সঙ্গে ম্যাচ করছে কি কি ক্যারেক্টার, সেটা হলো ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। তাহলে দুটো মেমব্রেন রয়েছে, এটার জন্য সেমি অটোনমাসের কোনো সম্পর্ক নাই, দুটো মেমব্রেন রয়েছে। দেন 70S টাইপের রাইবোসোম রয়েছে। তাহলে রাইবোসোম থাকা, আমরা যদি 70S 55 হ্যান ত্যান এসব বাদও দিই, তাহলে রাইবোসোম প্রেজেন্ট, এটা একটি ক্যারেক্টার অবভিয়াসলি। আর কি রয়েছে, ডাবল স্ট্যান্ডেড সার্কুলার সেলফ রেপ্লিকেটিং নন জেনেটিক ডিএনএ। নন জেনেটিক ডিএনএ এটা রয়েছে। তো দেখা যাক আগে প্লাস্টিকের যে সমস্ত ক্যাটাগরি গুলো পাবো আর কি, সেগুলোকে নিয়ে আগে আলোচনা হোক, তারপরে ওখানে পরে আসছি। হ্যাঁ, লিউকো প্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, আর রয়েছে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড প্লাস্টিক গুলো আর লিখলাম না। তাহলে লিউকো ইকুয়াল টু হোয়াইট, সাদা। ক্রোমো ইকুয়াল টু কালার্ড, আর ক্লোরো ইকুয়াল টু গ্রিন। এগুলোর মানেই তাই। হ্যাঁ, তার মানে লিউকোপ্লাস্টিড বা ক্রোমোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড কোথায় কোথায় থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে তার কালার দেখেই বুঝতে পারছি যে কোথায় কোথায় থাকতে পারে। দেখো, লিউকোপ্লাস্টিড থাকার জায়গা অবভিয়াসলি যে অংশে আলো পৌঁছায় না, যে অংশ সাদা, সেই অংশে। আর সেক্ষেত্রে আমাদের মূলের কথাই মনে পড়ছে মেনলি। হ্যাঁ, যেখানে লিউকোপ্লাস্টিড রয়েছে। মেন কাজ কি, স্টোরেজ। ফুড প্রোডাক্টকে স্টোর করা এর মেন কাজ। ঠিক আছে, তাহলে স্টোরেজ ফেসিলিটি লিউকোপ্লাস্টিড দেয় আর গাছেদের ক্ষেত্রে। তার মানে বিভিন্ন যে সমস্ত জায়গায় সাদা, মাটির নিচে রয়েছে সাদা এমন অংশ আমরা যেগুলো পাচ্ছি, সেগুলোতে যে পরিমাণ খাবার স্টোর রয়েছে, এই সবই স্টোর কিন্তু অ্যাকচুয়ালি লিউকোপ্লাস্টিডের থ্রু দিয়ে হচ্ছে। ঠিক আছে, নেক্সট কালার প্লাস্টিড কোথায় রয়েছে, যে কোনো কালারফুল পার্ট এক্সেপ্ট গ্রিন। গ্রিন ছাড়া, সবুজ রং ছাড়া যে কোনো কালারফুল পার্ট, সেখানে রয়েছে অবশ্যই ক্রোমোপ্লাস্টিড। তার মানে সেটা বিট গাজরের ক্ষেত্রেও হতে পারে, এবং ফুলের রঙের ক্ষেত্রে হতে পারে, ফুলের পাপড়ির যে রং সেটা হতে পারে, পাতাবাহার গাছের যত রং আছে সেগুলো হতে পারে, এবং অন্যান্য জায়গায় যেমন অ্যালগি ট্যালগি এসবেও হতে পারে, কারণ বিভিন্ন জায়গাতে কালার প্লাস্টিড রয়েছে। তাহলে বললাম সবুজ রং ছাড়া, তাহলে সবুজ আর সাদা অংশ বাদ দিয়ে গাছের যে কোনো কালারেশনের জন্য যে দায়ী সে হলো ক্রোমোপ্লাস্টিড। অনেকগুলো কাজ করে, যেমন ধরো ধরো ফুলের পাপড়ির কথা যদি বলি, ফলের রঙের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাক্ট করা, তাই তো, পলিনেশন হেল্প করা।
তাহলে একটা ফলের ক্ষেত্রে যদি ফলটা সবুজ ছিল ধরো, হ্যাঁ, পাকলো, একটা কালার এলো, তো সেই কালারটা তাকে অ্যাট্রাক্ট করছে, ডাকছে যে আমাকে নিয়ে যা, খেয়ে অন্য পাড়ায় গিয়ে ফেল, তারপরে তো আমাকে ছড়াতে পারবো। তাহলে বংশ বিস্তারের যে প্রসিডিওর, তাতে হেল্প করছে। তাহলে ক্রোমোপ্লাস্টের কাছে পলিনেশন, বিভিন্ন কীট পতঙ্গ থেকে শুরু করে পাখি, যে যা আছে আছে, হ্যাঁ, তো কালার দেখে যারা আসে তাদের ক্ষেত্রে এটা হেল্প করছে। যদিও ফুলের পাপড়ির রঙের ক্ষেত্রে একটা বিষয় বলার আছে, কিনা বলে রাখা উচিত, যেহেতু 11-এ পড়ছো, 9-এ পড়ো নাই। সেটা হলো ফুলের পাপড়ির যে কালারেশনের জন্য দায়ী, সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি আমরা ক্রোমোপ্লাস্টিককে বলবো না। অ্যাকচুয়ালি ফুলের পাপড়ির যে সেল রয়েছে, সেলের সাইটোপ্লাজমের যে পিএইচ রয়েছে, ওই পিএইচ লেভেলের উপর নির্ভর করে যে কালার কেমন আসবে। পিএইচ লেভেল বাড়া কমার উপর নির্ভর করে, অ্যাসিডিক না বেসিক তার উপর নির্ভর করে, সেটা নীল হবে না লাল হবে। মাঝামাঝি পিএইচ এর বাকি কালার গুলো আসবে। তার মানে ফুলের পাপড়ির যে রং, সেটা ডাইরেক্টলি ক্রোমোপ্লাস্টিডের ভূমিকা না বলে, সেটা আসলেই আমরা পিএইচ লেভেলের তারতম্যের উপর বেস করে হচ্ছে বিভিন্ন কালারেশন, সেটা বললে একটু ভালো হয়। আমরা জেনে রাখলাম এইটুকুই, খুব বেশি মাথা খারাপ করার দরকার নেই জায়গাটায়। মোটামুটি বলতে পারি যে পাপড়ির রঙের জন্য দায়ী, বা সেটা পলিনেশনে হেল্প করছে ফুলের ক্ষেত্রে। ওকে, বিভিন্ন স্টোরেজ অর্গানে রয়েছে, কালার রয়েছে। এবার আমরা যদি ভাবি যে কালার প্লাস্টিড ফটোসিনথেসিস করে না, তাহলে সবচেয়ে বড় ভুল হবে। কালার প্লাস্টিড ফটোসিনথেসিসও করে, মানে ক্রোমোপ্লাস্টিড ফটোসিনথেসিসও করে। কেন? আচ্ছা, ধরো একটা পাতাবাহার গাছ, যে গাছের মধ্যে সবুজ রঙই নেই। আচ্ছা চলো আরো ভালো উদাহরণ, লাল শাক। একটা শাক বিক্রি হয় না মাঝে মাঝে, হয়তো বাড়িতে হয় লাল রঙের শাকটা, ভাতে মাখালে মানে ভাত প্লাস হাত দুটোই লাল হয়ে যায়। তাহলে ওই গাছটার কথা বলো, যে সবটাই তো লাল, তাহলে ওই গাছটা কি করে তার খাবার তৈরি করছে? ও তো অটোট্রফিক, হ্যাঁ। ও ও কি করে খাবার তৈরি করছে? তার মানে সেক্ষেত্রে দেখো, সে কালার, তাহলে প্লাস্টিক রয়েছে, কালার প্লাস্টিক রয়েছে, সে ফটোসিনথেসিস করতে পারছে। তো এখান থেকেই তো আমরা স্পষ্ট ক্লিয়ার কাট একটা আইডিয়া পাচ্ছি যে গ্রিন প্লাস্টিক একমাত্র খাবার তৈরি করে তা নয়, সঙ্গে সঙ্গে ক্রোমোপ্লাস্টিডও কিন্তু খাবার তৈরি করতে পারে। তার দু চারটে উদাহরণের মাধ্যমে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা মেন আলোচনা এখানে যাকে নিয়ে করব সেটা হলো ক্লোরোপ্লাস্টিড। হ্যাঁ, এই গ্রিন প্লাস্টিডকে আমাদের মেন আলোচনার বিষয়বস্তু। মাঝখানে আমরা লিউকো বা ক্রোমোকে একবার জাস্ট দেখিয়ে দিতে পারি, ব্যাস ওইটুকুই। আর বেশি মাথা খারাপ করার দরকার নেই, এগুলো আমাদের আর আঁকবে, আসবেটার কোথায়? আসবে তো কোথাও না, আঁকা জোকা তো নেই, তাই তো? তাহলে যদি ক্রোমোপ্লাস্টিকের ক্ষেত্রে দেখায় বা লিউকোপ্লাস্টের ক্ষেত্রে দেখায়, তাহলে কি হয়? এরকম করে, যেটা আমরা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম, পিস্টি বলছিলাম না, এখানে ল্যামেলিয়ের ফর্ম করে, ল্যামেলি। হুম, এরকম করে ভেতর দিকে ঢুকে 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 ঢুকে, হ্যাঁ, এবারে মানে নির্দিষ্ট কোনো শেপ নাই, হ্যাঁ, এদিক ওদিক করে এই মোটামুটি স্ট্রাকচার তৈরি করে। হ্যাঁ, এটা আমরা ক্রোমোপ্লাস্টিড বা লিউকোপ্লাস্টিডের ক্ষেত্রে এই বিষয়টা আমি ভাবতে পারি। হ্যাঁ, যেটা লেস ইম্পর্টেন্ট আমাদের কাছে, কটা প্রয়োজনীয় কিছু না। এবার যার ক্ষেত্রে স্টোরেজ ফেসিলিটির ব্যাপার রয়েছে, সে স্টোর করে। এবার স্টোরেজের ক্ষেত্রে বিভিন্ন জন তো বিভিন্ন কিছু স্টোর করে, সেক্ষেত্রে আবার কিছু টার্ম আসতে পারে। যেমন ধরো যদি স্টার্চ স্টোর করে, সেক্ষেত্রে দেখা যায় জেনারেলি একটি প্রোটিনকে কেন্দ্র করে স্টার্চটা স্টোর হয়। হ্যাঁ, একটা প্রোটিন গ্র্যানিউলস জমে, তারপরে এই নির্দিষ্ট প্যাটার্নে যেমন দেখিয়েছি একদিকে, তো এই এই যে প্রোটিনের যে জিনিসটা রয়েছে না, এটাকে হাইলাম বলা হয়। হ্যাঁ, ওই ইম্পর্টেন্ট কিছু না, পরীক্ষায় আসে না। ঠিক আছে, এত ডিপে গিয়ে পরীক্ষায় আসে না। তার মানে সেই অর্থে বলতে পারো লিউকোপ্লাস্টিডের শুধুমাত্র কাজ দেখলেই কাজ চলে যাবে, আর ক্রোমোপ্লাস্টিডের ক্ষেত্রে কাজ দেখলেই কাজ চলে যাবে। এগুলোতে ডিটেলস যাওয়ার দরকার নেই। ক্লোরোপ্লাস্টিডকে নিয়ে একদম ডিটেলস যেতে হবে, কারণ যখন ফটোসিনথেসিস করব, তখন এ হলো সেই চ্যাপ্টার হিরো, তাই তো? তার মানে ফটোসিনথেসিস চ্যাপ্টার পড়ার সময় গুলে খেতে হবে ক্লোরোপ্লাস্টিডকে, নাহলে বুঝতে পারবো না আমরা এর সম্পর্কে একদম আহ পুরো ক্লিয়ার কাট যে ধারণা থাকতে হবে। না হলে আমরা ফটোসিনথেসিস বুঝতে পারবো না, যেটা ছেলে মেয়েদের কাছে এমনিতেই টাফ লাগে। আর তোমাদের কপাল ভালো না খারাপ জানি না, ফটোসিনথেসিস এবং রেসপিরেশন দুটো ছেলেদের লাগা শক্ত চ্যাপ্টার, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আছে, যা কিন্তু লিখতে হবে। আর সেখানে দুটো চ্যাপ্টারতেই ভরে ভরে পাবো সাইকেল এবং পাথওয়ে, বড় বড় সাইকেল এবং পাথওয়ে। হ্যাঁ, সেগুলো কিন্তু সব থাকছে, মানে সেগুলোতে তোমাদের জোর দিতে হচ্ছে, সেগুলো লেখার জায়গায় থাকবে। সেকেন্ড সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে প্ল্যান ফিজিওলজি আর হিউম্যান ফিজিওলজি আছে। তার মানে তো প্ল্যান ফিজিওলজির আন্ডারে পড়ছে। হ্যাঁ,
ব্রড কোশ্চেন তো ওই দুটোই তো আছে ফিজিওলজি, বাকি দিন তো বাদ চলে যাচ্ছে প্রথম সেমিস্টারে, তাই না? বাদ যাবে কোথায়? আছে আছে, সব আছে। ঠিক আছে, দেখো হলো। এইবার একটা মজার বিষয় একবার দেখাই, সেটা হলো এই যে লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর ক্লোরোপ্লাস্টিড, এরা একে অপরের পরিবর্তিত হতে পারে সময় অনুপাতে। দু চারটে উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দেবো যে এদের পরিবর্তনের বিষয়টা। দেখো, প্রয়োজনে চেঞ্জ হতে পারে। ধরো ধরো খেলার মাঠে, ধরো বেড়াতে গেছো, দেখছো একটা ইট পড়ে আছে, ইটটা ওখান থেকে সরিয়ে দিলে, ইটের নিচে যে সমস্ত গাছগুলো ছিল, ঘাসগুলো ছিল, রং সাদা, প্রায় হলুদ রঙের বা সাদা রঙের হয়ে গেছে। তাহলে ঘাস তো সবুজ রঙের হয়, তাহলে ইটটা পড়েছিল, সেই জন্য সূর্যালোক পায়নি, আর সেই জন্য ক্লোরোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিডে কনভার্ট হয়ে গেছে। তুমি ইটটাকে সরিয়ে দিয়ে চলে এলে, খুব ভালো মানুষ, ইটটাকে খেলার মাঠ থেকে সরিয়ে দিয়ে চলে এসছো, আবার 7 দিন পর বেড়াতে গেছো, সেই জায়গা আবারও সবুজ হয়ে গেছে। সুতরাং লিউকোপ্লাস্টিড থেকে ক্লোরোপ্লাস্টিড হতে পারে। অন্য উদাহরণ দেখো, ধরো এখন আলু উঠছে, আলু ওঠার সময় আমরা এমনিতেও দেখতে পাই যে অনেক সবুজ রঙের আলু আমাদের বাড়িতেও মাঝে মাঝে বিক্রির সময় মানে চলে আসে সবুজ রঙের আলু। তো সবুজ রঙের আলু একদম খাওয়া উচিত নয়, আগে করে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া উচিত। কেন? তার কারণ ওখানে সোলানিন নামক একটি কেমিক্যাল রয়েছে, একটা প্রোটিন রয়েছে, যা আমাদের ক্যান্সারের জন্য দায়ী। মানে সবুজ রঙের আলু খেলে ক্যান্সার হবে, হতে পারে। সুতরাং মায়া না করে, 40 টাকাই হোক আর 10 টাকা কেজি হোক, ওকে আগে ফেলে দাও। ঠিক আছে, ওকে রান্নার জায়গাতেই নিয়ে যেতে হবে না, ওকে আগে ফেলে দাও, দিয়ে বাকি কথা হবে। কারণ সোলানিন ভীষণ বিষাক্ত একটি পদার্থ, আর সেটা ওখানে রয়েছে সবুজ আলুতে। কিন্তু মজার বিষয় হলো, ধরো আলু তো সাদা হওয়ার কথা, কিন্তু মাঠে কি হয়েছে, ওই মাটিটা ওই জায়গায় সরে গেছে, দিয়ে যেখানে রোদ পেয়েছে আলুটাই, সেই জায়গাটা সবুজ হয়ে গেছে। এটা হয়েছে। এবার তুমি দেখলে আলুটা ছোট আছে, সেই অবস্থায় খানিকটা সবুজ হয়ে গেছে, এবার তুমি মাটি চাপা দিয়ে চলে এলে, যেমন হয় অনেক সময়, মাটি সরে যায় দিয়ে আবার মাটি চাপা দিয়ে চলে আসে। তুমি যদি একটু খেয়াল করো, একটু ধরো মার্ক করে এসছো, এটা কাঠি পুঁতে দিয়ে এসছো দেখার জন্য জাস্ট, তো পরে যখন আলু তোলা হচ্ছে সরিয়ে দিতে গেলে সেই আলুটা আবার সাদা হয়ে গেছে। তার মানে ক্রোমোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক আবারও লিউকোপ্লাস্টিকে কনভার্ট হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, একটা ফল, একটা ফল কাঁচা অবস্থায় প্রায় সব ফলই সবুজ আছে, পাকা অবস্থায় অনেক ফল তার কালার নিয়ে এসছে। অনেক ফল, অনেক ফল বলাই ভালো না, অনেক ফল তো কালার আসে না, ধরো সিঙ্গাপুরি কলা, ঠিক আছে, যদি ক্যাভেঞ্জারের যে কলা সেইগুলো যদি না হয় আর কি, হ্যাঁ, ওই, তাহলে ওগুলোই একমাত্র মোটামুটি হলুদ রঙের পাওয়া যায়, বাকি তত সিঙ্গাপুরি কলা তো পাকলেও সবুজ রঙেরই পাওয়া যায়, হ্যাঁ। তো বাদ দাও। তাহলে অন্যান্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলে কি হয়, যখন ম্যাচিওর করে তখন একটা কালার নিয়ে আসে। কেন কালার নিয়ে এসে কি হবে? ওই ডাকছে, আমার যায়, অ্যাট্রাক্ট করছে। ফল পাকলে নরম হয় কেন? ফলে নিজের স্বার্থে নরম হয়, গাছের নিজের স্বার্থে নরম হয়। কারণ যদি একটা আম শক্তই থেকে গেল, পেকে গেছে, শক্তই আছে, ধরে নাও, কে খেতে আসবে? তাহলে খেতে আসার জন্য নরম হওয়াটা ভীষণ জরুরি। সেই জন্য তখন সেলুলেজ, পেকটিনেজ, এগুলো ক্ষরণ করে গাছ, ইথিলিন হরমোনের প্রভাবে ক্ষরণ করে এগুলো। হরমোন নিজে কাজ করে না, লোককে দিয়ে কাজ করায়। কাজ করে তো এনজাইম, আমরা পড়বো এনজাইম চ্যাপ্টারে, হরমোনের চ্যাপ্টারতেও পড়বো। হরমোন নিজে কাজ করে না, ও কাউকে দিয়ে কাজ করায়। তো ও হলো ফার্স্ট মেসেঞ্জার। তো বিষয় হলো এটা, যে এখানে সেলুলেজ, পেকটিনেজ, এই উৎসেচকগুলো ক্ষরণ হয় ইথিলিন হরমোনের প্রভাবে। মনে আছে ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে, গ্যাসিয়াস হরমোন। তাহলে ও কি করে, ও ও লিড করে যে কি করতে হবে, সেই মেসেজ দেয়। তো তার ফলে কি হয়, এই সেলুলেজ, পেকটিনেজের মতো এনজাইম গুলো ক্ষরণ হয়। কি করবে? মিডিল লেভেলে আছে পেকটিন, মনে করছে, সেল ওয়ালে, প্ল্যান্ট সেলের সেল ওয়ালে মিডিল লেভেলে পেকটিন আছে, বাকি প্রাইমারি সেকেন্ডারিতে সেলুলোজ আছে। তাহলে এগুলোই মেইন কম্পোনেন্ট একটা গাছের সেল ওয়ালে, তাহলে সেলের সেল ওয়ালে। তাহলে সেক্ষেত্রে যদি এই এনজাইম গুলো সিক্রেট করে, তাহলে জেনারেলি সেল ওয়াল গুলো ব্রেক করে যাবে। এবার মাঝে ধরো 1 লাখ সেল আছে, সেই 1 লাখ সেলের অনেক দেওয়াল ধরো নষ্ট করে দিচ্ছে, তাহলে জায়গা বেশি হয়ে যাবে না? জায়গা বেশি হয়ে যাবে মানে তো লুজ হয়ে যাবে। বলছি 3টে ঘর পর পর আছে, 3টে ঘরের আয়তন আমরা মাপলাম,
দিয়ে মেপে যা হলো, এবার দুটো মাঝের দুটো দেওয়ালকে আমরা ভেঙে দিলাম, দিয়ে একটা হল ঘর করে দিলাম। ঘরটার সাইজ বাড়বে কি কমবে? বাড়বে অবভিয়াসলি। তাহলে একটা হলের মধ্যে ধরো 1 লাখ সেল আছে, সাপোজ 1 লাখ সেল আছে, তাহলে 1 লাখ সেলের ভিতরে যদি 50,000 সেলের সেল ওয়ালকে ব্রেক করে দেয়, তাহলে কি হবে? ঘরটা নরম হয়ে যাবে না? তাই তো ফল নরম হয়। আর ইথিলিন হরমোন এই কাজটি করে, সেলুলোজ আর পেকটিনেজকে সিক্রেট করিয়ে। তার মানে যে ফলটা সবুজ অবস্থায়, কাঁচা অবস্থায় ফটোসিনথেসিস করছিল, সেই ফলটাই কিন্তু দেখো ক্রোমোপ্লাস্টে কনভার্ট হয়ে গেছে। তাহলে ক্লোরোপ্লাস্ট ছিল কাঁচা অবস্থায়, যখন পাকলো তখন ক্রোমোতে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল কি বলছি? তার মানে এই যে কনভার্সেশন আমরা দেখতে পাচ্ছি, তার সময় অনুপাতে করে নিচ্ছে, এটাই বলা হচ্ছে। যেটা হয় এটা একটু মাথায় রাখতে হবে, যে যে কোনো প্লাস্টিকটা ফর্ম করতে পারে যদি তার প্রয়োজন মনে হয় আর কি। হুম। আরেকটা মজার ব্যাপার হলো যে অ্যালগি, আমাদের সারা ওয়ার্ল্ডে লিভিং অর্গানিজমদের যে খাবার তৈরি হয় তা তো গাছেরা তৈরি করে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে। এই গোটা ফটোসিনথেসিসের 70% অ্যালগি একা করে। অ্যালগি মানে শ্যাওলা। ভাবতে অবাক লাগে, এই আমাদের ড্রেনে বা বাথরুমে এই যে টুকটাক শ্যাওলা হয়, সেই তারা নাকি এই গোটা পৃথিবীর যত খাদ্য উৎপাদন হয় তার 70% একা করে। ভাবার কোনো ভুল নাই। তার কারণ আমরা আম গাছ, জাম গাছ, বট গাছ দেখে ভাবছি এত বড় বড় গাছ থাকতে কেন শ্যাওলা এসে বললো। কারণ 3 ভাগ জল আছে, ওটা আমাদের মাঝে মাঝে ভুলে যায় যে পৃথিবীতে 3 ভাগ জল আছে, 1 ভাগ স্থল আছে, আর সেই স্থলে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ রয়েছে। বাকি জলে তো এরাই আছে না। তো 70% টোটাল ফুড প্রডিউস এরা করে, ফটোসিনথেসিস। তো সেই জায়গায় যে সমস্ত অ্যালগি রয়েছে, মানে সি অ্যালগি যেগুলো রয়েছে সমুদ্রে, তারা ম্যাক্সিমামই সব অন্য কালারে, সবুজ না। আমাদের মাঠে ঘাটে আমাদের এই সব জায়গায় যে সমস্ত আমরা অ্যালগি গুলো পাই, সেগুলো জেনারেলি সব সবুজ। মানে ক্লোরোফাইসি। আর বাকি সমুদ্রে থাকা ম্যাক্সিমাম অ্যালগি সব অন্য কালারের। হ্যাঁ, রেড কালার হতে পারে, ব্রাউন কালার হতে পারে, রেড ইয়েলো হতে পারে, হ্যাঁ, এসব হতে পারে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমামই কিন্তু ক্রোমোপ্লাস্টিডকে শো করাচ্ছে। পিগমেন্টেশনে বলছি অন্য পিগমেন্ট দেখাচ্ছে, অন্য পিগমেন্ট রয়েছে। বোঝা গেল কি বললাম? তার মানে তোমাকে ভাবতে হবে, মনে রাখতে হবে যে ক্রোমোপ্লাস্টিডও হিউজ পরিমাণ ফটোসিনথেসিস করতে পারে। এবার আমরা জেনারেলি হায়ার প্ল্যান্টস পড়ছি, আর হায়ার প্ল্যান্টস বলতে ধরো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মানে গুপ্তবীজী, ব্যক্তবীজী। তো তাদের ক্ষেত্রে আমরা সবসময় জোর দিচ্ছি ক্লোরোতে। আর ওই জন্য ক্লোরোতেই আমরা গোটা স্ট্রাকচার ফাকচার সব দেখবো। হয়ে গেল? চল, ক্লোরোপ্লাস্ট। কোনো ডাউট? দেখো, প্লাস্টিকের যখন আমরা ছবি আঁকি না, তখন আমরা অনেক বইতে কেমন ছবি দেখতে পাই। একটা ছবি তোমাকে দেখাই, যে এইখানটা এরকম করে হুডের মতো করে, না ফনার মতো করে এখানটা একটা স্ট্রাকচার এরকম করে দেওয়া থাকে। সেটা ছোটবেলাতে বড়বেলাতে সব বইতেই কিন্তু থাকে অনেক সময়, হ্যাঁ, যে এরকম করে একটা হুডের মতো বা একটু উঠিয়ে নিয়ে গিয়ে এরকম হুডের মতো একটা স্ট্রাকচার থাকে। এটা কিচ্ছু না, এটা কোনো স্ট্রাকচারালি কেস না। এটা হলো এর ওপর থেকে ছালটা ছাড়িয়েছে, দিয়ে তুলে দিয়েছে, দিয়ে ভিতরটা দেখাচ্ছে। বোঝা গেল? তারপরে কপি পেস্ট মারতে মারতে না এমন চলে এসছে না, ছেলেপিলেদের মনেই হয়ে গেছে যে বুঝি ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এরকমই দেখতে। এটা কিছু না, এটা কিচ্ছু না। এটা মেমব্রেনটা ছাল ছাড়িয়েছে গো, ভেতরটা দেখানোর জন্য। তার মানে জাস্ট যেমন ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার হয়, তেমন ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার করে দাও, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? এবার ক্লোরোপ্লাস্টের যে শেপ আর সাইজ, ব্যাপক ভ্যারিয়েশন আছে। একটা টিপিক্যাল মোটামুটি দেখাচ্ছি, তো এরকম হয়। গোল হতে পারে, লম্বা হতে পারে, ডিম্বাকার হতে পারে, স্পাইরাল হতে পারে, স্টিলেট হতে পারে, মানে তারার মতো। স্পাইরাল মানে রিং এর মতো। এরকম গাদা গাদা হয়, কাপের মতো হতে পারে, হ্যাঁ। এরকম গাদা গাদা টাইপের প্লাস্টিক হয় দেখতে, ক্লোরোপ্লাস্টিড। কিন্তু আমরা মোটামুটি যাকে নিয়ে বুঝতে পারবো সেরকম দেখানোই ভালো। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, মানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে জেনারেলি, হ্যাঁ, আমাদের চারিপাশে যে সমস্ত গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ, ধান, গম, হ্যাঁ, এদের ক্ষেত্রে যে প্লাস্টিক দেখা যায় সেই প্লাস্টিক নিয়ে আমরা এখানে কথা বলছি। সকলেই জানি আমরা প্লাস্টিকের মধ্যে এরকমের চাকতি, আমরা বলি কয়েন, না, পরপর পরপর সাজানো আছে।
এক একটা কয়েনকে আমরা বলি থাইলাকয়েড, আর টোটালটাকে আমরা বলি গ্রানাম। আচ্ছা, ভালো করে বুঝবে, হ্যাঁ, নাইনে যা শুনেছিলে যা বুঝেছিলে সেই বোঝার কোনো ত্রুটি ছিল কিনা দেখে নেবে একবার, বা আরো এক্সট্রা কিছু বোঝার হলে সেটা এখানে বুঝতে হবে। কারণ বলেছি, একে আমার যত না লাগবে এই চ্যাপ্টারতে, লাগবে, এ তো ভীষণ ইম্পর্টেন্ট, তার থেকে বেশি লাগবে আমার ফটোসিনথেসিসে। সেই জন্য এর গুরুত্ব কিন্তু এক জায়গায় জন্য নয়, এর গুরুত্ব দুই জায়গার জন্য, আর সেই জন্য আমাকে ভালো করে পড়তে হবে। দেখো, এই যে গ্রানা, এই যে এই অংশটাকে আমরা বলি গ্রানা, আর এই যে বাকি অংশটা থেকে গেল সেটা হয় স্ট্রোমা। গ্রানা আর স্ট্রোমা, তাই তো? এই গ্রানা অ্যাকচুয়ালি ইনভ্যাজিনেশন অফ, মানে ইনার মেমব্রেন, মানে প্লাস্টিডের যে ইনার মেমব্রেন রয়েছে তার ইনভ্যাজিনেশন। তার মানে তুমি 3D তে ভাবো একটু, তাহলে বারবার ইনভ্যাজিনেট করে স্ট্রাকচারটা ডেভেলপ করেছে। বাকি জায়গাগুলো তোমাকে আমরা দেখাতে পাচ্ছি না, তার কারণ তোমাকে ভাবতে হবে 3D স্ট্রাকচারের মতো করে ভাবতে হবে, 3D স্ট্রাকচারের মতো করে ভাবতে হবে। কারণ দেখো, আমি তো এই একটা সারফেস পাচ্ছি, আর তো পাচ্ছি না কিছু, তাহলে ওই দিকগুলো বাকি দিকগুলো সব ভাবো তুমি কি হয়েছে অ্যাকচুয়ালি। দেখো কি হয়েছে, ধরো এটা ইনার মেমব্রেন, ভালো করে বুঝবে, এটা ইনার মেমব্রেন, এই ঢুকলো, এই ঢুকে এরকম করে এসছে, এই নিয়ে গিয়ে আবার এরকম করে গিয়ে বেরিয়ে গেছে, ইনার মেমব্রেন চলছে। হলো, অন্য একটা সাইডের ইনার মেমব্রেন ঢুকছে, দিয়ে এইরকম করে এসছে, এরকম করে গিয়ে এরকম করে গিয়ে ইনার মেমব্রেনটা চলছে। বোঝা যাচ্ছে কি হচ্ছে? এটা ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, এটা আউটার লেয়ার, আমরা সবাই জানি। এটা ইনার লেয়ার, কি গো এটা পেরি প্লাস্টিডিয়াল স্পেস, পেরি প্লাস্টিডিয়াল স্পেস। যেমন ঠিক হয়েছিল নিউক্লিয়াস বা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, মাইটোকন্ড্রিয়াতে তো এই এরিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, এই মাঝের স্পেসটা, তাই না? এই মাঝের স্পেসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। পেরি প্লাস্টিডিয়াল স্পেস, প্লাস্টিডে নিউক্লিয়াসে ছিল পেরি নিউক্লিয়ার স্পেস, আর মাইটোকন্ড্রিয়ায় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে বিষয় হলো, এই জিনিসটাকে তোমাকে ভাবাচ্ছে এইরকম করে। এই দেখো, এবার দেখো চাকতি এলো, এখানে জুড়ে দাও, মানে ইনার মেমরি তো ওইদিকে যাচ্ছে, তাহলে এটা করে দাও, এটা করে দাও, ব্যাস, এই তো পরপর চাকতি রয়েছে, যা এটা। তার মানে হঠাৎ করে হয়ে যাওয়া কয়েকটা কয়েন পরপর সাজানো বা কয়েকটা চাকতি পরপর সাজিয়ে দিয়ে গ্রানা তৈরি করেনি, এটা ইনার মেমব্রেন বারবার ইনভ্যাজিনেট করেছে, দিয়ে স্ট্রাকচার তৈরি করেছে। বোঝা গেল? তাহলে এই নতুন নতুন জিনিসগুলোকে, আইডিয়া গুলোকে তোমাকে ক্লিয়ার করতে হবে। এই যে জায়গাটা রয়েছে না, এই জায়গাটাকে বলা হয় লুমেন। মানে একটা থাইলাকয়েডের ক্ষেত্রে এটা তো তার মেমব্রেন, যেমন ফ্লুইড মোজাইক মডেল পড়েছিলে তেমন এটা মেমব্রেন, ঠিক আছে? এই মেমব্রেনটা একটা লুমেনকে ক্রিয়েট করেছে ভিতরে। এই জায়গাটা আমরা ফটোসিনথেসিস পড়তে গিয়ে দেখবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, এই লুমেনটা। এটা এখন বোঝানো যাবে না, এটা ফটোসিনথেসিস পড়ার সময় বোঝানো যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে চাকতি কতগুলো থাকতে পারে? থাকতে পারে 8টা, 10টা, 15টা থাকতে পারে, এরকম কোনো ইয়ে নেই, মোটামুটি 8, 10টা, 15টা থেকে এরা এক একটা গ্রানাকে তৈরি করেছে। এবার গ্রানাগুলো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড। দেখো, এই যে ল্যামেলি, এই যে ল্যামেলি ধরো একটার পর একটা সাজানো আছে, তো এইভাবে মনে হচ্ছে যে স্পেস আছে, স্পেস নাই, মানে একটা এটাকে আর একটু শিফট করে দাও ওপর দিকে, এটা ওপর দিকে শিফট করে দাও মনে মনে, তাহলে এই পর্দার সঙ্গে এই পর্দা কিন্তু প্রায় অ্যাটাচমেন্টই আছে। তো গ্রানার সঙ্গে যে অ্যাটাচমেন্ট করায় সেটাকে গ্রানা ল্যামেলি বলা হয়। আর একটা গ্রানার সঙ্গে অপর গ্রানাকে অ্যাটাচ করেছে, যা স্ট্রোমার মধ্যে দিয়ে চলে গেছে, তা স্ট্রোমা ল্যামেলি বলা হয়। গ্রানাকে কানেক্ট করেছে গ্রানাম ল্যামেলি, আর দুটো গ্রানাকে পরস্পর কানেক্ট করেছে, যে এটা কোন দিক দিয়ে গেছে, স্ট্রোমার মধ্যে দিয়ে গেছে, সেটাকে স্ট্রোমা ল্যামেলি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার না আমাদের যে কাজ সেটা হলো একটু করে জুম ইন করে করে দেখতে হবে, ভালো করে বুঝবে। আমরা বলি গাছের পাতার রং সবুজ কেন?
তুমি বলবে কেন স্যার? জানি তো, গাছের পাতায় ক্লোরোফিল আছে, তার জন্য গাছের পাতার রং সবুজ। আচ্ছা, গাছের পাতায় ক্লোরোফিলটা কোথায় আছে? কোথায় আছে মানে গাছের পাতায় ক্লোরোফিলটা কি ডাইরেক্টলি মানে ওই গাছের পাতার মধ্যে দেওয়া আছে? ছড়িয়ে দেওয়া আছে? ছড়িয়ে তো দেওয়া নেই। তাহলে গাছের পাতার ক্লোরোফিলটা আছে কোথায়, সেটা আগে ভালো করে বুঝতে হবে। যে গাছের পাতার ক্লোরোফিলটা আছে কোথায়। দেখ, প্রথমে আমরা দেখাই যে একটা গাছের পাতার ক্ষেত্রে, সাপোজ এটা পাতা, যে কোনো গাছের ধরো, কোনো অসুবিধা নেই। এই যে পাতাটা, এই ধরো পাতাটা রয়েছে, এই পাতাটার ক্ষেত্রে যদি আমরা সেকশন করি, এলএস ভিউ করি, লংগিটিউডিনাল সেকশন, ভালো করে এগুলো বুঝে নেবে, হ্যাঁ, এগুলো লাগবে সারা বায়োলজি জুড়ে। ধরো এটা হলো পেনটা, এটাকে এইভাবে কাটছি, ব্লেড দিয়ে দিয়ে কাটছি এইভাবে, তাহলে এটা হলো ট্রান্সভার্স সেকশন। ঠিক আছে? অনুপ্রস্থ যদি এইরকম করে কাটলাম, মানে চিড়ে দিলাম আর কি, হিসাব মতো আমরা বাংলাতে বললে বলবো চিড়ে দিলাম, তাহলে ওটা লংগিটিউডিনাল হলো। মানে একটা মাছকে এরকম ধরে যখন কাটছি, তখন সেটা ট্রান্সভার্স হচ্ছে। আর যখন মাছটার মাথাটাকে এরকম করে, মানে মাছ যেমন করে চলে তেমন করে ধরেছি, দিয়ে এরকম ফেলে দিলাম, এরকম হয়ে গেল, কেউ কাটে না। ওটা হলো ওটা হলো অ্যাকচুয়ালি কি হচ্ছে, লংগিটিউডিনাল সেকশন। লংগিটিউডিনাল সেকশনে ভিউ আলাদা আছে, ট্রান্সভার্স সেকশনে ভিউ আলাদা আসবে। কেন? এবং মাছটা ধরো পেটের কাছটা গিয়ে যখন কাটা হয়েছে 2 পিস, তখন তখন কিরকম পিস আছে আমরা দেখেছি, গোল করে চাকা একটা পিস আছে, তাই তো? এবার কেউ যদি এরকম করে পিস করে, সাপোজ ওরকম করে তো পিস হয়, কিন্তু ওইরকম করে কেউ করে না, মাঝখানটাকে কেটে বার করে নেয়, দিয়ে করে, দিয়ে মাছের পেটিটা বার করে, তো তার পিস কেমন হয়? তার তো অন্য রকমের স্ট্রাকচার আছে না, বুঝতে হবে। তাই সবকিছুর সেকশন গুলোর ভিউ আলাদা আলাদা আসবে। তাহলে গ্রানা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি বুঝলাম। আমরা বুঝতে পারলাম যে কিভাবে থাইলাকয়েড গুলো পরস্পর সাজানো আছে। অ্যাকচুয়ালি তারা কি, তারা অ্যাকচুয়ালি মেমব্রেন, আর কিছু না। মেমব্রেন শুধু সেই ঘরটাকে ক্রিয়েট করেছে, নাহলে অন্য কিছু স্ট্রাকচার না এটা। এবার যেটা বলছিলাম যে আমরা একটা পাতার ক্ষেত্রে ধরো লংগিটিউডিনাল সেকশন করলাম, মানে চিড়ে দিলাম পাতাটাকে, কাটলাম না, তাহলে গোটা পাতাটার ভিতরের অংশ দেখতে পাচ্ছি। পাতা তো সবুজ, তা সবুজই দিই। ওপর দিকে জেনারেলি সমাঙ্কপৃষ্ঠ না বিষমপৃষ্ঠ, তার আবার কেস আছে। আমরা ধরে নিলাম বিষমপৃষ্ঠ পাতা, উপর দিকে তাহলে প্যালিসেড প্যারেনকাইমা, নিচের দিকে স্পঞ্জি প্যারেনকাইমা। যারা জানো ভালো, যারা জানো না তা কোনো মাথা ঘামানোর দরকার নেই, মোটামুটি জেনে রাখো। উপর দিকে যে লম্বা লম্বা সেলগুলো পরপর রেখেছি, ওগুলোকে প্যালিসেড প্যারেনকাইমা বলা হয়, আর নিচের দিকে গোল গোল যে সেলগুলো আঁকা হয়েছে, ওগুলোকে স্পঞ্জি প্যারেনকাইমা বলা হয়। তো যে কোনো একটি প্যারেনকাইমাকে থেকে আমি একটি টিস্যুকে তুলে নিলাম, সরি সেলকে তুলে নিলাম, টিস্যু থেকে সেলকে তুলে নিলাম, সাপোজ এটা। আচ্ছা চলো প্যালিসিডই দেখাই, প্যালিসিডই বেশি ক্লোরোফিল থাকে, তাহলে প্যালিসিডকে দেখাই। এই দেখো, এটা একটা প্যালিসিড প্যারেনকাইমা সেল। তাহলে এটা যদি একটা প্যালিসিড প্যারেনকাইমা সেল হয়, তাহলে এবার আমাদের গল্পে এসছে সেল চ্যাপ্টার ঢুকে গেছে, সেল চ্যাপ্টারে ঢুকেছে। তাহলে একটা যেমন হওয়া উচিত সবকিছু তেমনই আছে না? তাহলে নিউক্লিয়াস থেকে আরম্ভ করে সবাই 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 আছে। হ্যাঁ, তার মধ্যেও আছে যে ভদ্রলোককে নিয়ে আলোচনা চলছে, তার জুমিন, এটা বোঝা গেল? এখনো কিছু জুম ইন করা বাকি আছে, হ্যাঁ। তাহলে একটা পাতা, পাতার মধ্যে যেমন টিস্যু হয়, টিস্যু, সেই টিস্যু থেকে একটা সেলকে আইসোলেট করা হয়েছে। সেই সেলের মধ্যে যে 2-5টা ক্লোরোপ্লাস্টিড আছে, তাদের মধ্যে একজনকে আমরা এখানে এঁকেছি। এইবার তাদের মধ্যে এঁকে দেখা যাচ্ছে যে গ্রানাম পাওয়া যাচ্ছে, আর গ্রানাম গুলো তৈরি হয়েছে অ্যাকচুয়ালি থাইলাকয়েড দিয়ে, তাই তো? এক একটা চাকতিকে থাইলাকয়েড বলা হচ্ছে, তাহলে থাইলাকয়েড। চলো একটা থাইলয়েডকে আমরা বাইরে বার করে নিয়ে চলে আসি, সাইডে এটা মুছে দিলাম এটা। তাহলে এক একটা থাইলাকয়েডকে আমরা বাইরে নিয়ে আসছি, তাহলে এটা একটা চাকতির মতো অংশ, ডাবল মেমব্রেন করে নাও মনে মনে, এটা হলো একটা থাইলাকয়েড। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিলাম এটা হচ্ছে থাইলাকয়েড। এবার এই থাইলাকয়েডের মধ্যে এরকম গোল 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 স্ট্রাকচার আছে, এরকম প্রচুর, মানে ভরে ভরে আছে পুরোটা। এবার তোমাকে বুঝতে হবে এই গোল গোল যে স্ট্রাকচার বলছি না, এগুলো অ্যাকচুয়ালি মানে পিগমেন্টকে স্টোর করার জন্য জায়গা, যা কিন্তু মেমব্রেনে আছে।
জানি না কেমন বুঝতে পারবে, মেমব্রেন আছে বোঝাই। ধরো একটা ছোট থালা, যে থালাগুলোর কানা মানে সেই কিনারা দিকে খুব ধার থাকে, মানে শসা পেঁয়াজ যাকে ইচ্ছা আরামসে কেটে দিতে পারো, সেই থালাগুলো। একটা ছোট্ট থালা আর ওর থেকে বড় সাইজের একটা থালা। এবার দুটোকে লাগিয়ে দাও, হয়ে গেল, হয়ে গেল। এইবার থালার থালার যা মেটেরিয়াল, স্টিলের থালা, থালার যা যা স্টিলটা তুমি পাচ্ছ, এইগুলো সব এই 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 জায়গায় গোল গোল করে দাও। এই পিস ওই পিসটা মানে ওই পিঠ ও পিঠ সে পিঠ যে যা পাবে করে দাও। ভিতরে যেটা পড়ে থাকলো না, সেটা লুমেন, যা এখন দেখানো আর সম্ভব হচ্ছে না। আমরা একটু আগে দেখিয়েছিলাম লুমেনটাকে, একটা থাইলাকয়েডের লুমেনটাকে একটু আগে দেখিয়েছিলাম, সেকশন করা ছিল বলে। বোঝা গেল কি বললাম? তাহলে থালার ভিতরের যে অংশ, দুটো থালাকে একসঙ্গে করে ভিতরে যে অংশটা ক্রিয়েট করেছে না, ওটা হলো লুমেন। আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টারে লাগবে। আর থালাটা দিয়ে যা মানে থালার উপর নিচে যা যা পাচ্ছ তুমি আর কি, সেটা হলো অ্যাকচুয়ালি আমরা এই সারফেসটা দেখাচ্ছি। তার মানে মেমব্রেনের মধ্যে রয়েছে এই সমস্ত জিনিসপত্র যা আমরা আঁকছি, তা অ্যাকচুয়ালি প্লাজমা মেমব্রেন। মানে প্লাজমা মেমব্রেন মানে বলতে চাইছি যে ওই অর্গানেলসটার যে সেল, অর্গানেলসটার যে মেমব্রেন রয়েছে, সেই মেমব্রেন এগুলো রয়েছে। সবার কাছে ক্লিয়ার? না হলে বলবে, আবার বলবো। ক্লিয়ার? তাহলে এই এক একটা স্ট্রাকচার, এক একটা গোল স্ট্রাকচারকে যদি আমরা জুম ইন করি, এটা হলো কোয়ান্টাজম। কোয়ান্টাজম, এই কোয়ান্টাজমের মধ্যে রয়েছে সেই আমাদের ক্লোরোফিল। এই এতক্ষণে ক্লোরোফিল পেলাম। এক একটা কোয়ান্টাজমে মোটামুটি 250টা মতো ক্লোরোফিল আছে। বুঝা গেল? তাহলে এইখানে আছে ক্লোরোফিল, পাতার মধ্যে ছড়ানো ছিটানো নেই। তাহলে পাতার মধ্যে যদি ছড়ানো ছিটানো থাকতো, তাহলে সেলের মধ্যে তো থাকতো, টিস্যু বা ইন্টারসেলুলার স্পেস এসবে থাকতো। বুঝবে নাই? আছে এখানে। এই কোয়ান্টাজমকে বলা হয় ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষীয় একক। আমরা সেটা সালোক সংশ্লেষ চ্যাপ্টারতে পাবো, এখানে যেহেতু ওটাকেই পড়ছি, তো এখানে তো বলে যেতেই হবে আমাকে। তাহলে কোয়ান্টাজমকে বলা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষীয় একক। এই ক্লোরোফিল, যার মধ্যে অ্যাকচুয়ালি সানলাইট পড়ে, এবং ক্লোরোফিল গুলো সূর্যালোকের যে ফোটন কণা, যার জন্য কোয়ান্টাজোম, কোয়ান্টাম থেকে এসছে কোয়ান্টাজোম কথাটা, হ্যাঁ। জোম মানে বডি, যারা কোয়ান্টামকে ইল্ড করতে পারে, প্রডিউস করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, যা ফোটন কণার মধ্যে লুকিয়ে আছে, সূর্য থেকে আসছে, তো তাকে যেহেতু অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য এর নাম কোয়ান্টাজোম। তাহলে এই ক্লোরোফিল গুলো সূর্যালোকের যে ফোটন কণার যে এনার্জি আছে, সেই এনার্জিটাকে এরা স্টোর মানে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নিতে পারে। বুঝা গেল? এইবার আর একটা কথা ভেবে দেখো, যে এই যে কোয়ান্টাজম গুলোকে দেখাচ্ছি, যার মাঝে মাঝে আরো অনেক স্পেস রয়েছে, সেই স্পেস গুলোতে এখানে আমরা কি বললাম, 250 ক্লোরোফিলস এর কথা বললাম না। ক্লোরোফিল জেনারেলি ক্লোরোফিলস এ বি এগুলো রয়েছে ক্লোরোফিল। কিন্তু ক্লোরোফিল ছাড়াও আরো প্রচুর পিগমেন্ট আছে, যে পিগমেন্ট গুলোর জন্য অ্যাকচুয়ালি ক্রোমোপ্লাস্টির ব্যাপারটা হয়েছিল, ওটা বলা হয়নি। যেমন ধরো, কথাই বুঝি ক্যারোটিন, গাজরে থাকছে, গাজরের যে স্পেশাল গাজরের যে কালারটা এসছে, সেটা ক্যারোটিনের জন্য এসছে। হ্যাঁ, বিটা ক্যারোটিনয়েডস রয়েছে ওখানে। লাইকোপিন, ধরো টমেটোর জন্য যে রং রয়েছে, লাইকোপিন রয়েছে। জ্যান্থোফিল, তোমার আর ফাইকোসায়ানিন, আর ফাইকো এরিথ্রিন, এই ধরনের পিগমেন্ট গুলোর নাম এখন না হলেও কালকে না পরশু লাগবে, মানে এখনই না, লাগবে, এই 11এই লাগবে। তাহলে জ্যান্থোফিন, ক্যারোটিন, তার সঙ্গে বিটা ক্যারোটিনয়েড, এই ধরনের ব্যাপার রয়েছে। হ্যাঁ, ফাইকোসায়ানিন, ফাইকো এরিথ্রিন, ঠিক আছে, এগুলো অন্যান্য পিগমেন্ট, এগুলো সব অন্যান্য রঞ্জক পদার্থ, ক্লোরোফিলের মতো রঞ্জক পদার্থ, ক্লোরোফিল না। এটা অন্যান্য রঞ্জক পদার্থ, বিভিন্ন রঞ্জক পদার্থের ক্যাপাসিটি বিভিন্ন রকম আছে। আমি বলতে চাইছি যে এই যে ফাঁকা মাঝের জায়গাগুলো রয়েছে, ওখানে অন্যান্য পিগমেন্ট গুলো আছে। তার মানে কোয়ান্টাজমের মধ্যে যে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিল প্লাস অন্যান্য যে সমস্ত পিগমেন্ট রয়েছে, মানে অন্যান্য যে সমস্ত পিগমেন্ট রয়েছে, আদার পিগমেন্টস যেগুলো রয়েছে, এই সবাইকে একসঙ্গে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো অ্যান্টেনা কমপ্লেক্স। বাংলাতেও অ্যান্টেনা কমপ্লেক্স, অ্যান্টেনা কমপ্লেক্স। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে, অ্যান্টেনা কমপ্লেক্স কি, কোয়ান্টাজম কি।
ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। আদার পিগমেন্টস, আদার পিগমেন্টস মানে ওই যে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোরিথ্রিন, যত রকমের পিগমেন্ট আছে তারা সবাই থাকে। সবাই মিলে অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস করে। হ্যাঁ, তো সেগুলোর কালারেশন আমরা বুঝতে পারি না সবসময়। নালে পাতাকে শুধুই সবুজ দেখতাম, সবুজের ভ্যারিয়েশন আসতো না। হ্যাঁ, বা অন্যান্য কালারকে সঙ্গে দেখতে পেতাম না। ঠিক আছে, যাই হোক বাদ দাও। তো ওই ক্লোরোফিল প্লাস অন্যান্য পিগমেন্ট সবাইকে নিয়ে হয় অ্যান্টেনা কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে অ্যান্টেনা বলাই আছে, অ্যান্টেনাকে জেনারেলি ক্যাচ করার জন্য আছে না, সিগন্যালকে ক্যাচ করার জন্য রয়েছে। তাহলে এখানকার অ্যান্টেনা সূর্যালোকের ফোটন কণাকে ক্যাচ করার জন্য আছে। বোঝা গেল, যার থ্রু দিয়ে এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে আবদ্ধ হবে। ঠিক আছে, যা আমরা ফটোসিনথেসিসে পড়বো। এবার জানা তো বুঝলাম। এবার বিষয়টা হলো যে এখানে যেহেতু ফটোসিনথেসিস হবে, তাহলে এখানকার বিষয়টা একটু বুঝে রাখতে হবে। মানে মানে ধরো ফটো সিনথেসিস যখন আমরা পড়বো, তখন আমরা দুটো জিনিস পড়বো। একটা হলো লাইট রিয়াকশন, আর একটা হলো ডার্ক রিয়াকশন। না, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন। হ্যাঁ, আমরা ডার্ক রিয়াকশন বলি। ঠিক আছে, চলো বলো, এখন কোনো অসুবিধা নাই। ফটোসিনথেসিস পড়ানোর সময় সব ক্লিয়ার করে দেওয়া হবে। লাইট রিয়াকশনে, আচ্ছা লাইট রিয়াকশন প্লাস ডার্ক রিয়াকশন দুটো চালিয়ে আলটিমেট আমাদের উদ্দেশ্য কি? আমাদের নয়, গাছেদের। খাবার তৈরি করা, মানে গ্লুকোজ তৈরি করা। এই গ্লুকোজ তৈরির পথে লাইট রিয়াকশন একটা খাবারের অর্ধেক তৈরি করে ডার্ক রিয়াকশনে পাঠিয়ে দেবে, এবং ডার্ক রিয়াকশন আলটিমেট খাবারটা তৈরি করবে যার নাম গ্লুকোজ। যে খাবারটা হবে তার নাম গ্লুকোজ। এই গ্লুকোজ প্রোডাকশনের প্রডিউসের হাফ রিয়াকশন লাইট রিয়াকশনের থ্রু দিয়ে হবে, আর যা হয় গ্রানাতে। আর বাকি হাফ যেটা হবে সেটা হয় স্ট্রোমাতে। ওই যে, তাহলে হাফ হবে গ্রানাতে, হাফ হবে স্ট্রোমাতে, দিয়ে আলটিমেট খাবারটার নাম গ্লুকোজ। কেমন মজার জিনিস জানো তো? এরকম ধরো, ধরো বাবা মা দুজনেই ধরো সার্ভিস করে। ঠিক আছে, মায়ের ডিউটিটা সকালে আছে, সকালে উঠে চলে যায়। মা 11টার দিকে আসে, বাড়ি ফিরে আসে। আর বাবা আবার ঠিক উল্টোটা, বাবা 10:30টার দিকে বেরিয়ে চলে যায়, দিয়ে ফিরে আসে ধরো দুপুর বেলায় 2টোর সময়, দিয়ে দুজন একসঙ্গে বসে খাবার খায়। কিন্তু কন্ডিশন করেছে মা যে কাজ যখন আমিও করব তুমিও করবে, রান্না কেন আমি একা করবো? রান্না তোমাকে অর্ধেক করতে হবে, আমি অর্ধেক করবো। বুঝে গেল? নো বাড়াবাড়ি। কাজ দুজনাই করব, ইনকাম দুজনাই করব, আমরা ফিনান্সিয়ালি দুজনেই সামলাচ্ছি, রান্না কেন আমি একা করবো? রান্না দুজনেই করবো। কিন্তু রান্নাটা কেমন করে করবে দেখো। ধরো দুটো মেনু হবে আজকে। হ্যাঁ, ধরো আলু পটলের তরকারি আর মাছের ঝাল, ব্যাস, মেনু শেষ। তাহলে এমন করতে পারতো যে বাবা আলু পটলের তরকারিটা করে দিয়ে চলে গেছে, মা এসে মাছের ঝালটা বানিয়ে নিল, দিয়ে একসঙ্গে বসে গেলো। যখন আসবে বলছে না, ওইসব হবে না, আলু পটলের তরকারির অর্ধেক করে তুমি চলে যাবে, আর মাছের ঝালের প্রসিডিওরের অর্ধেক করে তুমি চলে যাবে। আমি এসে আলু পটলের শেষ করব, আর মাছের ঝালেও শেষ করবো। বুঝা গেল? এইভাবে রান্না হবে, নাহলে বুঝতে পারবে না এই লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশনের কেসটা। মানে একটা খাবারের অর্ধেক করে ছেড়ে দিয়ে চলে গেল, মানে খাবারটা অর্ধেক প্রসিডিওর এখানে হলো। কারণ কেন, কেন উল্টোটা নয় কেন, ভাইস ভার্সা নয় কেন? মানে ডার্ক রিয়াকশনটা এখানে হতে পারতো, লাইট রিয়াকশনটা এখানে হতে পারতো। কারণ সূর্যালোকের ফোটন কণাকে এ অ্যাবজর্ব করতে পারে, এ অ্যাবজর্ব করতে পারে, স্টোমায় কেউ নেই যে অ্যাবজর্ব করবে। আর সেই জন্য অর্ধেক, প্রথম অর্ধেকটা একই করতে হবে। তাহলে খাবারের প্রথম অর্ধেকটা করে একে দিয়ে দিল, যেটা জেনারেলি NADPH2, হালকা করে জাস্ট বলার জন্য। এই NADPH2 স্টোমাতে কাজ চলছে, কাজ চলছে, তৈরি করলো গ্লুকোজ। স্টোমাতে সেই সমস্ত উৎসেচক আছে যা ডার্ক রিয়াকশনকে সামলাবে। মানে এই খাবারের অর্ধেক তৈরি করা খাবারটাকে ফুল খাবারে কনভার্ট করতে যে সমস্ত উৎসেচক লাগবে তা স্টোমাতে আছে। আর সেই জন্যই ডার্ক রিয়াকশন হয় স্টোমাতে। এর সূর্যালোক অ্যাবজর্ব করার কোনো ক্ষমতা নাই, সেই জন্য লাইট রিয়াকশন ভুলেও এখানে হওয়ার সম্ভাবনা নাই।
ঠিক উল্টোটা, যে এখানে তার কোনো এনজাইম নাই যা ডার্ক রিয়াকশনের চালাতে পারে। মানে বাবা প্রথম অর্ধেকটা করে চলে যাচ্ছিল, যদি বলে মা প্রথম অর্ধেকটা করবে বাবা পরের অর্ধেকটা করবে, তা পারে না। মানে মা, মানে ফিনিশিং দেবে মা আর কি। তরকারি ফরকারি ব্যাপার তো, মা ফিনিশিং দেবে, বাবা ফিনিশিং দিতে পারবে না। বাবার কাজ হলো আলুটাকে ভেজে রেখে দেয়া, পটলটাকে ভেজে রেখে দেয়া, মাছটাকে ভেজে রেখে দেয়া, বুঝতে পারলে, মশলাটাকে মিক্সি গ্রাইন্ডারে বেটে রেখে দিয়ে যাওয়া, মা এসে রান্না করবে। এটা হলো মেন বিষয়টা যেটা বলতে চাইছিলাম। যাই হোক, চলো, এটা হলো মোটামুটি আহ মানে এর কার্যগত দিক দিয়ে বিষয়টা। কিন্তু স্ট্রাকচারালি আরেকটু বাকি আছে। সেটা হলো স্ট্রোমা রিজিয়নে থাকছে যে সমস্ত জিনিস, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জিনিস: ডবল স্ট্র্যান্ডেড, সার্কুলার, সেলফ রেপ্লিকেবল, নন জেনেটিক ডিএনএ, যা আমরা আগেই আলোচনা করেছি মাইটোকন্ড্রিয়া। এখন মনে হয় নতুন করে কোনো বলার দরকার নাই, যদি মনে হয় দরকার আছে তো বলতে পারো। দ্বিতন্ত্রী, তাহলে দুটো দুটো করতে হবে, মানে একটা নয়, এই দুবার হিজিবিজি করে যেতে হবে আর কি। হ্যাঁ, এটা দুবার এরকম করে করে জেগে হলো। ডাবল স্ট্যান্ডার্ড, সার্কুলার তো করাই আছে, নিজের রেপ্লিকেশন নিজেই করতে পারে, এবং জেনেটিক্যাল মেডিকেল মেটেরিয়াল কিছু নাই, নন জেনেটিক। তো এটা তার মানে এর কপি এ বানাতে পারে, মানে মাইটোকন্ড্রিয়া, সরি, প্লাস্টিড থেকে প্লাস্টিড হতে পারে। যেহেতু কপি বানাতে পারে, এ কপি বানানো মানে এ কপি বানাতে পারে, তাহলে প্লাস্টিড থেকেই প্লাস্টিড হয়। বোঝা গেল? আর কি আছে? রাইবোজোম। আর আছে রাইবোজোম, তুমি 70 স্টেপে দিতেও পারো, কারণ সেমি অটোনমাস হওয়ার জন্য, বা আমরা যখন বলছিলাম যে আহ ইয়ে হওয়ার জন্য রয়েছে, যে একে কেন মনে হচ্ছে যে এটা প্রোকার্টিক সেলের মতো, আমরা বলেছিলাম না যে ভেতরে ঢুকে বাইরে বেরোতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 70 টাইপের রাইবোজোম রয়েছে। তো সেটা সেমি অটোনমাস সেল অর্গানেলস হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। ঠিক আছে, আর ডবল মেমব্রেন স্ট্রাকচার মাইটোকন্ড্রিয়ার সঙ্গে ম্যাচ করে। মাইটোকন্ড্রিয়া যা ম্যাচ করে এখানেও তাই ম্যাচ করে, তেমন একটি ক্যারেক্টার হলো এটিপি প্রোডাকশন। এটিপি প্রোডাকশন, সেটা আমরা এখন বুঝতে পারবো না। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি হয় কখন, লাইট রিয়াকশন যখন চলে গ্রানাতে, তখন সেখান থেকে এনএডিপি H2 সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস প্রডিউস করতে পারে, যার নাম এটিপি। সেটাও নিজের জন্য, কাউকে দেওয়ার জন্য নয়, এটা আমরা আগে আলোচনা করেছি, যে নিজের অনেক এনার্জি লাগে, সেই জন্য নিজের একটা সিস্টেম রেখে দিয়েছে যে আমি এনার্জি প্রডিউস করতে পারি, মাইটোকন্ড্রিয়া দিলি আর না দিলি আমার। যাই হোক, আর কিছু নেই, এটাই প্লাস্টিক। বাকি প্লাস্টিক নিয়ে যা লাগবে ডিটেলে, মানে যদি আরো কিছু লাগবে ভেতর দিকে, সেগুলো আর এখানে পড়ানোর দরকার নেই, সেগুলো ফটোসিনথেসিস চ্যাপ্টারতে পড়ার দরকার হবে। হ্যাঁ, সেগুলো এখানে বলেও লাভ নাই কিছু, কারণ বুঝতে পারবে না। মানে এই ফটোসিনথেসিস সিস্টেম 1 2, হ্যাঁ, তারা কোথায় কোথায় আছে, এইসব বিষয়গুলো সবই জেনে রাখো। যে ভীষণ ভীষণ ভাইটাল হবে তখন আমাদের পড়ার জন্য, সেটা হলো এই যে গ্রানার স্ট্রাকচার বা থাইলাকয়েডের যে স্ট্রাকচার, এটাকে আমরা ডবল মেমব্রেন বাউন্ড বললাম, ভেতরে একটা লুমেন রয়েছে, এই জিনিসগুলো বোঝা খুব দরকার হবে তখন। নাহলে আমরা বুঝতে পারবো না কিভাবে এনএডিপি H2 প্রডিউস করে কে দিল। ঠিক আছে, সেকেন্ড নাম্বার করবো। যাই হোক, এই মোটামুটি। আর কি রয়েছে আমাদের বাকি? সেন্ট্রোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম বাকি রয়েছে, বুঝলাম। কাদের থাকে সেন্ট্রোজোম? অ্যানিম্যাল না প্ল্যান্ট? অ্যানিম্যালে। তাহলে শুধুমাত্র অ্যানিম্যাল বডিতে পাওয়া যায় সেন্ট্রোজোম। ঠিক আছে, আহ ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোমকে পড়াবো, তার আগে মাইক্রো টিবিউলস, এটাকে একবার ছোট করে দেখে নাও। হ্যাঁ, এমনিতেই ছোট, একবার দেখে নাও। কারণ আমরা সেন্ট্রোজোম পড়ি, তার ভিতরে স্ট্রাকচার সেন্ট্রিওল পড়ি, সিলিয়া ফ্ল্যাজেলা কিছু পড়ি, এই যাই পড়তে যাব না, একজনকে খুব দরকার হয়ে পড়বে, তার নাম মাইক্রোটিউবুলস। মানে একে না বুঝলে আমরা ওগুলো বুঝতে একটু অসুবিধা হবে। মাইক্রোটিউবুলস, আচ্ছা, কি প্রোটিন দিয়ে তৈরি? টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। মাইক্রোটিউবুলস টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। আমরা যখন বলেছিলাম যে পিলি
ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলিন প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, তখন আমরা বলেছিলাম ঠিক একই সময় যে ইউক্যারিওটিক সেলের যে ফ্লাজেলা তা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। দেখো টিবিউলিন মানে অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউলস দিয়ে তৈরি, সেজন্য আমরা টিবিউলিন প্রোটিনের নাম বলছি। এবার এই টিবিউলিন দু রকমের হয়, একটা হলো আলফা টিবিউলিন আর একটা হলো বিটা টিবিউলিন। ওকে, এবার আলফা আর বিটাকে যদি আমরা এইভাবে কালার করি, সাপোজ যে এটা আলফা আর ধরো এটা বিটা, তো এরা দুজন একসঙ্গে থাকে দিয়ে ডাইমার তৈরি করে। মানে বিষয়টা এরকম যে যদি স্যান্ডম্যান সিনেমা দেখে থাকো, দেখো না, ভালো করেছো, ঠিক আছে, তো সেখানে বাদ দাও, ওই ছোট 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 ওই ম্যাগনেটের বল পাওয়া যায় খেলার জন্য। ম্যাগনেটের বল পাওয়া যায়, এক বাক্স ম্যাগনেটের বল পাওয়া যায়। হ্যাঁ, সেই ম্যাগনেটের বল দিয়ে ট্রেন লাইন থেকে ট্রেন, বাড়ি থেকে বাড়ির আসবাবপত্র সব বানানো যায়। এটা বাচ্চাদের খেলনা, মানে বাচ্চাদের খেলা করার জন্য ছোট ছোট বল পাওয়া যায়, ওগুলো সব ম্যাগনেট আছে। ওই ম্যাগনেট গুলো সাজিয়ে সাজিয়ে সব সব করা যায়। হ্যাঁ, যাই হোক, তো তুমি ধরো ওই ম্যাগনেট গুলো দিয়ে চেন তৈরি করছো, হবে কিনা? একটার পর একটা ম্যাগনেট জুড়ে 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 গোল গোল বলের মতো, যেমন সাইকেলের যেমন বল থাকে না, সেরকম বলের মতো, হ্যাঁ, ওর থেকে বড় সাইজের। তো এগুলোকে ধরে ধরে ধরো তুমি একটা লম্বা চেন বানালে হবে। যখন ইচ্ছা খুলে দিয়ে দুটো চেন বানাবো হবে, চারটে বানাবো তাও হবে, যা ইচ্ছা করতে পারি। এইখানে তোমাকে ভাবতে হবে সেটা, এই যে টিবিউলিন প্রোটিন গুলো ঠিক ওই রকম বল, ম্যাগনেটের বল, যা দিয়ে অ্যাকচুয়ালি একটা টিউব এর স্মলার ভার্সন টিবিউলস বানানো যাবে। এটা জাস্ট লাইক টিউব, যা স্পাইরালি অ্যারেঞ্জ করা আছে। বলগুলোকে তুমি এবার স্পাইরালি অ্যারেঞ্জ করা হবে, একটা জিনিস হচ্ছে, সেটা করা আমার আমার উদ্দেশ্য এটা করা। তার মানে যেখানে আলফা এবং বিটা সাব ইউনিট গুলো পরপর সাজানো থাকবে, এক একটা পাকে 13টা। আমি সংখ্যা গুনছি না, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, মুখে বলে দিচ্ছি, অত কিছু করতে গেলে ভোর হয়ে যাবে, অত কিছু করা যাবে না। হ্যাঁ, মানে বলেছি এক একটা পাকে 13টা, এখান থেকে এই পর্যন্ত একটা পাক কমপ্লিট করবে, আর সেখানে থাকবে 13 ডাইমার্স। পরীক্ষায় আসতে পারে, ডাইমার বলেছি, এটা করতে হবে আমাকে। তাহলে লালটা আর কালোটা মিলে টিবিউলিন প্রোটিনের ডাইমার তৈরি হলো, এই যে দেখিয়েছি। তাহলে একটা করে আলফা একটা করে বিটা এরকম পরপর সাজানো আছে। আশা করি বুঝে গেছো, আর বেশি বকার দরকার নেই, এটা কন্টিনিউ করে যেতে হবে। করার দরকার আছে? দরকার নেই, দেখতে সুন্দর লাগবে, করে কোনো লাভ নেই। বোঝা গেল? এইটা কন্টিনিউ করতে হবে। এবার বলছি একটা সার্কেলকে কমপ্লিট করতে 13টা ডাইমার লাগে। আচ্ছা, আমরা সেন্ট্রোজোম আর রাইবোজোম বাদে বাকি কোন সেল অর্গানেলস কে আমরা বলেছিলাম মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, সরি মেমব্রেন লেস স্ট্রাকচার? বলছি উইদাউট মেমব্রেন আমরা কটা সেল অর্গানেল বলেছিলাম? দুটো, মাত্র দুটো সেল অর্গানেল কে বলেছিলাম উইদাউট মেমব্রেন। একটা ছিল রাইবোজোম, একটা ছিল সেন্ট্রোজোম, আর বাকি কাউকে বলিনি। এও তো একটা সেল অর্গানেল সেই হিসাবে, তাহলে মেমব্রেন দেবো কিনা? দেবো। তাহলে এর বাইরের দিকে কিন্তু একটা মেমব্রেনাস স্ট্রাকচার তোমার দেওয়ার দরকার নাই, কিন্তু তোমার মাথায় ব্যাপারটা ঢুকিয়ে রাখার দরকার আছে, যা আছে, নাহলে মেমব্রেন লেস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? ব্যাস ব্যাস, অনেক বুঝে গেছো, মাইক্রোটিউবুল সম্পর্কে অনেক বুঝে গেছো। মানে এটা হলো একটা টিউব লাইক স্ট্রাকচার যা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি, যখন ইচ্ছা বানাবে, যখন ইচ্ছা খুলবে। কারণ আসল বিষয় তো এই দুটো, জুড়ে দিলে টিউব আর খুলে দিলে বল। যখন ইচ্ছা জুড়বে, যখন ইচ্ছা খুলবে, সেলের যখন দরকার হবে তখন করবে। যত ভালো করে বুঝবে এই কনসেপ্ট, তত ভালো করে তুমি এখন বুঝতে পারবে, সেন্ট্রিওল বুঝতে পারবে, ফ্লাজেলা বুঝতে পারবে, আর পরের চ্যাপ্টারে সেল ডিভিশন বুঝতে পারবে। কারণ ডেম তন্তু থেকে আরম্ভ করে সেন্ট্রোজোমের সমস্ত গঠনে এরাই আছে শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র এরাই আছে। সুতরাং একে না বুঝলে ওগুলো বোঝাটা একটু মুশকিল আছে। বুঝবো টিউবুল সেলস, বুঝে গেল, মাইক্রোটিউবুল সেটাই। এবার দেখো সেন্ট্রোজোমটা বোঝাতে আমাকে একটু সুবিধা হবে। হ্যাঁ, সেন্ট্রোজোমে কি থাকে? এরকম দুটো পিপের মতো স্ট্রাকচার, যারা পরস্পর পারপেন্ডিকুলারে আছে। দুটো পিপের সমান হবে ত্রুটি মার্জনীয়। বলছি ছোট বড় হলে আমি এখন সেটা খেয়াল করছি না।
লাগছি না খেয়াল। একটা সেন্ট্রোজোমের স্ট্রাকচারে একটু এই কটা জিনিস থাকে। প্রথমে এই যে দুটো পিপের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় সেন্ট্রিওল। সেন্ট্রিওল। তাহলে গোটা স্ট্রাকচারটা হলো সেন্ট্রোজোম। SOME, জোম মানে বডি সবসময়। আচ্ছা, তাহলে এই পিপের মতো স্ট্রাকচারটা হলো সেন্ট্রিওল। একটা নয়, দুটো। একটাকে কখনো আমি সেন্ট্রিওল বলতে পারি না, দুটোকে একসঙ্গে বলা হয় সেন্ট্রিওল। একটাকে বলা হয়, এখানে বলা যাবে না, পরে বলতে হবে, একটাকে বলা হয় ব্লেফারোপ্লাস্ট। ব্লেফারোপ্লাস্ট। ঠিক আছে, একটাকে বলা হয় ব্লেফারোপ্লাস্ট, কিন্তু এখানে বলা যাবে না। বলার জায়গা আছে, হ্যাঁ, এখানে নয়। কারণ এটা দুজন একসঙ্গে থাকে সবসময়। আর দুজন পরস্পর পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যাকে আমরা বলছি পারপেন্ডিকুলার। এগুলো না জেনে রাখলে না, তুমি নিটের কোশ্চেনের সময় বুঝে উঠতে পারবে না যে পারপেন্ডিকুলার আছে। তুমি যা জিজ্ঞাসা করবে পারপেন্ডিকুলার কি, বুঝো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করছে। সে যেদিকে ইচ্ছা ঘুরিয়ে দাও তুমি, কোনো অসুবিধা নেই। মানে এবারে তুমি যাকে ইচ্ছা যেভাবে ঘোরাও, কিন্তু ওরা পরস্পর 90 ডিগ্রি আছে। ওকে। এই যে দাগগুলো কেটেছি না, এই দাগগুলো কি? মাইক্রোটিবিউলস। এখনই বুঝালাম ওখানে। এই যে দাগগুলো কেটেছি না, এই দাগগুলো অন্য কিছু না, এখানকার যে মাইক্রোটিবিউলস কে দেখলাম তারা। এই যে অ্যাস্ট্রাল রে না, এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মি, এগুলো কি? মাইক্রোটিবিউলস। সেই জন্য দেখালাম। তাহলে এই যেখানে মাইক্রোটিবিউলস কে দেখালাম, এই হলো এই দাগগুলো তৈরি হয়েছে ওই টিউবুলিন প্রোটিনে। নেকেড স্ট্রাকচার, মেমব্রেন নাই, মেমব্রেন লেস স্ট্রাকচার। তাহলে বলো এখানে কি আছে? সাইটোপ্লাজম। তাহলে এখানে কি আছে? কেউ তো ঘিরেই নেয় না, তাহলে কি থাকবে? সাইটোপ্লাজমই থাকবে। আরে নামটা একটু অন্য না দিলে ভালো লাগবে। সেটা হলো সেন্ট্রোপ্লাজম। কিছুই না, একই জিনিস। কারণ এখানে তো কোনো বাউন্ডারি নেই, তাহলে আলাদা করবে কি করে যে এখানে নোনতা জল এখানে মিষ্টি জল আছে? এমন তো নয়, বাউন্ডারি তো নেই। এর ভিতরে সাইটোপ্লাজমকে অ্যাকচুয়ালি সেন্ট্রোপ্লাজম বলা হচ্ছে। যদিও আবার এর ভিতরে দু মুখ খোলা পিপে, হ্যাঁ, এই মুখটা খোলা আছে। এখানে আবার কাইনো, আর ধরবই না, কাইনোপ্লাজম। ঠিক আছে, এই আলাদা ফোন আসছে এগুলো। কাইনোপ্লাজম, বোঝা গেল? মানে এর ভিতরে যে সাইটোপ্লাজমটা হবে না, তা বলেছে কাইনোপ্লাজম। মাথা খারাপ করার কোনো দরকার নেই। হ্যাঁ বক্স, হ্যাঁ মানে পিপে, ঢোল ঢোল, তাই তো? এই ঢোলের বাজানোর জায়গা থাকে। আর এখন ঢোলের পর্দা দুটো ফাটিয়ে দাও, এইবার যে ঢোলটা আছে না, সেই ঢোল এটা। জুড়েই নেই, অ্যারেঞ্জ করে আছে। ছেড়ে পালিয়ে যাবে না, এইখানেই তো মজা, পোলারিটি আছে, সেটা ছেড়ে পালাবে না। ঠিক আছে, এরকম করেই অ্যারেঞ্জ করে থাকবে এর সঙ্গে। হ্যাঁ, হলো। আমাদের কাজ যেটা, সেটা হলো এই ভেজাং, মানে কেটে দিয়ে দেখতে হবে সেকশনাল ভিউ। এর সেকশনাল ভিউ দেখতে হবে, কার্ট হুইল মডেল। ওকে, চলো দেখা যাক এর সেকশনাল ভিউ কেমন হয়। দেখবে, ভালো করে বুঝবে, বুঝলে 12 পর্যন্ত কাজে লাগবে। দেখো, এর যদি সেকশনাল ভিউ করি কেমন আসবে? গোল স্ট্রাকচার আসবে, একটা গোল আসবে। তাহলে প্রথমে একটা গোল এঁকে দাও, এই মোটামুটি একটা গোল। এইবার কটা আছে বলেছি? এই জিনিসটা 9টা আছে। বলা হয় 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে যুক্ত আছে। 9টি ত্রয়ী অনুনালিকা। ঠিক আছে, তো চলো 9টি ত্রয়ী অনুনালিকাকে আমরা আঁকি। এক একটাই 3টে করে। কটা আঁকবো? 9টা। তাহলে 9 জায়গায় আমরা এই জিনিসটা করব। ওই জন্য বলা হচ্ছে 9টি ত্রয়ী অনুনালিকা। এখানে আবার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, অ্যাক্রোপেটাল বেসিপেটালের ব্যাপার আছে, ছোট থেকে বড়, বড় ছোট, এইসব আমরা এখানে উল্লেখ করব না। করবো কোথায়? NCERT থেকে। ঠিক আছে, এখানে এসব কোনো মাথা ঘামাবো না। যতটা সম্ভব যা এখানে বুঝে কাজ মিটে যাবে, তা এখানে মেটাবো। নিটে গিয়ে যা লাগবে তা নিটে মেটাবো। এখানে আমরা একটা সেন্ট্রাল হাব পাবো, এটাকে বলা হয় সেন্ট্রাল হাব। এর মাঝে কিছু নাই। এটাকে বলা হয় এ, এটাকে বলা হয় বি, এটাকে সি। তাহলে A, B, C।
এর ক্ষেত্রে দুটো আর্ম আছে, আর্ম মানে বাহু, প্রত্যেকটা এর দুটো করে আর্ম আছে। এটা কিন্তু কিছু নয়, হ্যাঁ, এটা তো আমার আউটলাইন, আমার আঁকার সুবিধার জন্য আমরা করেছি, নালে কিছু নাই। নালে বলবে এটাতে আবার কি দিয়ে তৈরি, এটা কিছু নাই। বোঝা গেল? আর রাখছি না। এবার এবার কি, এর যে দুটো আর্ম আছে না, এর যে দুটো করে আর্ম রয়েছে না, এক সাইডে করাবে, একটা আর্মকে আমরা সেন্ট্রাল হাবের সঙ্গে অ্যাটাচ করে দেবো, আর একটা আর্মকে আমরা সি এর সঙ্গে অ্যাটাচ করাবো। ব্যাস, সেম টু সেম। একটা আর্মকে আমরা সেন্ট্রাল হাব, আর একটা আর্মকে আমরা সি এর সঙ্গে অ্যাটাচ করাবো। ব্যাস, করতে থাকো সবগুলো মনে মনে, আর করবো না। বোঝা গেল? এই তো কেস হয়ে গেল। এই পরেরটা ওইটা। গরুর গাড়ির চাকার মতো দেখতে লাগে, তাই কার্ট হুইল মডেল বলা হয় একে। বলা হচ্ছে কার্ট হুইল মডেল। বাইরের দিকে দেখবে বইয়ে দেওয়া আছে, এখানে গোল 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 বাইরের দিকে হঠাৎ করে কি সব করা আছে, আর বলছে নাকি এগুলোকে স্যাটেলাইট বলে। আবার জিজ্ঞাসা করবে, স্যার এগুলো আবার কোথা থেকে এলো হঠাৎ করে? বুঝতে অসুবিধা হবে। আর সেই বোঝার সুবিধার্থে আমরা বলছি, এটাকে যদি আমরা মাইক্রোটিউবুলস একটা ধরে নিই, মানে এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর দুটো দেখা যাচ্ছে না, যদি এরকম ধরি, তাহলে অ্যাকচুয়ালি টিউবুলেন্স এর বাইরের দিকে এরকম করে ফিলামেন্ট থাকে আর কি, হ্যাঁ, এরকম করে এক্সটেন্ডেড পার্ট থাকে, এক্সটেন্ডেড পার্ট। এবার ভালো করে ভেবে দেখো, যখন এই জায়গাটার উপর দিয়ে কাটা পড়ছে, তখন এর সঙ্গে আলাদা করে একটা গোল পাবে, পাবে না? দেখো এই এই যে পেনটা দিয়ে যা করছি, পেনটা দিয়ে এরকম একটা জায়গায় কাটা পড়ে গেল, তাহলে কাটা পড়লে কি হবে, এইখানকার জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এলো, দিয়ে এইখানটা তো আর আসবে না, এখানটা আসবে থোড়াই, আসবে না তো, কারণ পার্টিকুলার এই জায়গাটা কাটা গেছে, তাহলে এই জায়গাটার জন্য একটা গোল আসবে, সেই রকম গোল এখানে আসবে। এগুলোকে স্যাটেলাইট বলা হয়, বাইরের দিকে আছে। সেন্ট্রাল হাবে কেউ নাই, বলছি এই হলো আমাদের তিনটে করে একটা মাইক্রোটিউবুলস, এটা মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলস, মাইক্রোটিউবুলস। এই দেখো, ভাবো ভাবো, এই তিনটে করে এরকম মনে মনে এবার বাইর করে নিয়ে এসো, মনে মনে কল্পনা করে বাইরে নিয়ে এসো। হলো? এবার একটা পিপের মতো ব্যাপার পাওয়া যাচ্ছে বাইরের দিকে, যার প্রত্যেকটা এরকম তিনটে করে মাইক্রোটিউবুলস আছে। তিনটে, 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 তিনটে। ওই জন্য বলা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। কটা আছে? নটা। নয়টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি সেন্ট্রিওল মাইক্রোটিউবুলস, যা আমরা করেছিলাম এখানটায়, সেই মাইক্রোটিউবুলস কেমন বলেছে। এবার এই যদি এ হয়, এর সঙ্গে বলছে একে অ্যাটাচ করা আছে, এখানে অ্যাটাচ করো, ওইখানে যাবে কেন, এখানে অ্যাটাচ করো, এখানেই তো আছে। এই গোলটাও তো বেরিয়ে আসছে, এ যেমন বেরিয়ে আসছে, ওই গোলটাকে তুমি ওখানে কেন নিয়ে যাচ্ছ, এখানেই আনো। তাহলে এইখানের সঙ্গে এখানে অ্যাটাচ করছে, ঠিক আছে, আর এর সঙ্গে পরের সিট অ্যাটাচ করছে, মানে পরের এটা অ্যাটাচ করছে। মাঝখানে কেউ নেই, মানে জিরো। আর সেই জন্য বলা হয় 9+0। ভীষণ 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 ইম্পর্টেন্ট জিনিস, মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট ইন মাই ইন সেন্ট্রিওল। মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট কটা আছে? নটা। অ্যাকচুয়ালি 3 9 27টা, কিন্তু 9+0 এই জন্য যে নটা সাইডে আছে, ভেতরে কিন্তু জিরো। এই ছবিটাকেই আমরা সিলিয়া ফ্লাজেলা পড়াবো এখনই, মুছবই না, এটাকেই কনভার্ট করে দেবো শুধু, কিছু করবো না, এটাকে দিয়েই কাজ চালাবো। তার আগে এটাকে একবার যা আছে ছেড়ে দিই। দেখো, এটা বুঝলাম। সেন্ট্রোজোমের কি কাজ? মেন কাজ সেল ডিভিশন ইন অ্যানিমাল সেল। দেখো, সেল ডিভিশন করা। সেল ডিভিশনের সময় তোমরা এই ক্লাস, ধরো ইয়েতে পড়লে, ওই ক্লাস 10-এ বললে সেল ডিভিশন, এবং সেই সেল ডিভিশন পড়ার সময় যখন দেখলে সেখানে রয়েছে তোমার বেম তন্তু, সেন্ট্রিওলের গমন, এসব দেখেছি। তাহলে একটা সেল যদি এরকম হয়, সাপোজ একটা সেল এরকম করে আঁকছি আমরা, একটা সেল, অ্যানিমাল সেল, গোল হয় না, গোল করিও নি, ডিম্বাকৃতি করেছি একটা, হ্যাঁ। এবার ধরো এখানটায় আছে সেন্ট্রিওল, সেন্ট্রোজোম বলো, সুবিধা হবে, সেন্ট্রোজোম, এগুলো অ্যাস্ট্রাল দে। আর এখানে আছে একটা ক্রোমোজোম দিয়ে কাজ চালাচ্ছি, একটা ক্রোমোজোম, তাহলে এখানেও এক কপি এসছে, কারণ এটা কপি তো নিজে নিজেই এর কপি নিজেই বানাতে পারে, হ্যাঁ।
এর কপি নিজেই বানাতে পারে। বেম তন্তু, মানে এটা যেটা করবো না, এটাও টিবিউলিন। ওকে, হ্যাঁ দেখো, কাইনেটোকোর, ক্রোমোজোম পড়ায়নি, পড়াবো, মাধ্যমিকে যে জানো সেই অনুযায়ী মোটামুটি জানো যে প্রাইমারি কনস্ট্রাকশন তার মুখ্য কাজ অঞ্চলে কাইনেটোকোর বলে একটি প্রোটিন থাকে তৈরি টিবিউলিন দিয়ে। বোঝা গেল? সব এক, আর সেই জন্য তো পারে সব। তাহলে কাইনেটোকোর টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ দেখো, মেমতন্তু তৈরি করছি, আর একবারে তো ঝপাট করে সে রড ফেলে দেবে না, তৈরি হচ্ছে তো আস্তে আস্তে। তা তৈরি হচ্ছে যে অ্যাস্ট্রাল রের সঙ্গে টিবিউলিন প্রোটিন, মেমতন্তু টিবিউলিন প্রোটিন, কাইনেটোকোর টিবিউলিন প্রোটিন, সব টিবিউলিন প্রোটিন। এবার বুঝতে পারছো সাইটোপ্লাজমের মধ্যে যে টিবিউলিন প্রোটিন রয়েছে তা কিভাবে সাহায্য করছে সেল ডিভিশন। আবার মেমতন্তু খোলারও কেস আছে অন্য সময়, তাহলে খুলে আবার গোল বল হয়ে যাবে। তাহলে এই দিক থেকে এদিকেও জুড়তে পারে, এই দিক থেকে এদিকেও জুড়তে পারে, যেটা ইচ্ছা। বুঝা গেল? তাহলে সেল ডিভিশনে কিভাবে টিবিউলিন প্রোটিন হেল্প করছে। আর সেন্ট্রোজোমের কাজ হলো এবার ধরে 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 টান দিই তো ক্রোমোজোমের এই অংশটা আলাদা হয়ে যায়, দিয়ে দুটো পার্ট দুদিকে চলে যায়। তাহলে সেন্ট্রোজোমের কাজ অ্যানিমাল সেলে সেল ডিভিশন করা। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝে দিই এটা। যত সিলিয়া বা ফ্লাজেলা দেখবে বিভিন্ন জায়গায়, যত সিলিয়া বা ফ্লাজেলা দেখবে, সেই সিলিয়া ফ্লাজেলা গুলো, ধরো এটা একটা সেল, সাপোজ ধরো এটা সেল, এই সেলটাই ধরো আমি ব্যাকটেরিয়ার মতো লাগলো, এখন বোঝাতে হচ্ছে বাধ্য হয়ে, নাহলে আমাকে আবার সেই শুক্রাণুকে দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, শুক্রাণুর ক্ষেত্রে দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি হেড রিজিয়ন হয়, তাহলে এটাকে বলা হয় নেক রিজিয়ন। তারপরে এটা হলো বডি, বডির পরে গিয়ে এটা কি টেল, অ্যাকচুয়ালি এটা কি ফ্লাজেলা। এটা ধরো এবার ফ্লাজেলা, পাশাপাশি এটাকে কম্পেয়ার করো, পাশাপাশি কম্পেয়ার করো, তাহলে বুঝতে পারবে। এই যত ফ্লাজেলা আছে তার গোড়ায়, মানে নিচে বেসে একটা করে সেন্ট্রিওলের কপি আছে, এক পিস করে। এই দুটো ঢোল আঁকলাম না, একটা ঢোল, ওখান থেকেই তৈরি হয়েছে এটা। সুতরাং সেন্ট্রিওলের কাজ হলো সিলিয়া বা ফ্লাজেলা তৈরি করা। একটা সেলে যদি 100টা ফ্লাজেলা থাকে, তাহলে তার নিচে ওই 100টা সেন্ট্রিওলের কপি আছে। বুঝা গেল? যাদেরকে আমরা বলছি ব্লেফারোপ্লাস্ট। এই যে একটু বললাম না যে সিঙ্গেল যদি হয় তাকে ব্লেফারোপ্লাস্ট বলছি, ব্লেফারোপ্লাস্ট। আর এখানেই সম্পর্কটা আসবে যে সেন্ট্রিওলের সঙ্গে কিভাবে সিলিয়া বা ফ্লাজেলা সম্পর্কিত। ঠিক সেম স্ট্রাকচার থেকে এই জিনিসটা ডেভেলপ করেছে। তুমি মনে মনে এটাকে একটু বড় করো, হ্যাঁ এটা একটু বড় করো, এরকম করে করো, জাস্ট সুবিধার্থে। দিয়ে এইরকম জিনিসগুলো ভাবো, টিবিউলিন প্রোটিন গুলো আছে। আমরা বলতে চাইছি এই গোটা জিনিসটা অ্যারেঞ্জ করেছি এইভাবে। বুঝতে পারছি? এই সব করে টানা কম বসে বসে, মানে এই যে এটা সিলিয়া বলি বা প্লাজেলা বলি যাই করেছে, তার নিচে এটা আছে। নিচে মানে এটা প্লাজমা মেমব্রেনের মধ্যে আছে, সেই অনুযায়ী সেলটাকে আমাকে ছোট করতে হবে। মানে একটা সেলে যদি এরকম করে 50টা থাকে, তাহলে 50টা জায়গায় এরকম করে আছে। কিন্তু এটা নট এ প্রোক্যারিওটিক সেল, এটা ইউক্যারিওটিক সেল। ভুলেও যেন প্রোক্যারিওটিক সেলের সঙ্গে আবার তুলনা করতে আর মনে দেবে না। ওখানেও কিন্তু বেস আছে, কালকেই বলেছো বেস আছে, হুক আছে, হ্যাঁ হুক আছে, আর ফিলামেন্ট আছে। তাহলে বেস হলো, এখানে আমি দেখাচ্ছি বেস, আমি সেকশনাল ভিউ করছি, দেখাচ্ছি এটা সেকশনাল ভিউ করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার এখানটা দেখো একবার। হ্যাঁ দেখো এখানে আছে সেন্ট্রিওল, হ্যাঁ ছোট্ট করে আঁকছি, এখানে আছে সেন্ট্রিওল। হ্যাঁ দেখো এখানে আছে সেন্ট্রিওল। চোখে যদি জ্যোতি ভালো লাগে, তাহলে সেন্ট্রিওলের ডবল কপি দেখতে পাচ্ছ, পারপেন্ডিকুলারে আছে। এটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল, এটাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা থেকেই এটার উৎপত্তি। কিভাবে? মনে মনে ভাবো, মনে মনে। এই চলেছে মিডিল পিসের থ্রু দিয়ে চলেছে চারিদিকে 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 চারিদিকে, দিয়ে এসে
জাস্ট লাইক দিস। না, ওই জন্য তো ওই জন্য তো বললাম এটাকে বলা হয় ডিস্টাল সেন্ট্রিওল, এটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওলস দিয়ে ফ্লাজেলা তৈরি হয়, প্রক্সিমাল সেন্ট্রিওল লাগবে ফার্টিলাইজেশন করতে, মানে ওটা অন্য কাজ, ওটা রিপ্রোডাকশনে হেল্প করবে। হ্যাঁ, আর এখানে যদি এটা বানানোর কথা বলো, এই একটাই লাগবে, এই ডিস্টালটা। ডিস্টাল মানে দূরে, প্রক্সিমাল মানে কাছে, নিউক্লিয়াসের কাছে আর দূরে, ওই নিয়ে এখানে নাম আছে। বেশি বুঝলে খেটে যাবে। হ্যাঁ, আমাদের কাজ কি এখন, এইটার আপাতত সেকশনাল ভিউ দেখা, মানে সিলিয়া বা ফ্লাজেলার গঠন করা। সেন্ট্রিওল কমপ্লিট, মানে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যাই বলো, সেন্ট্রোজোমের একটা স্ট্রাকচার হলো সেন্ট্রিওল, তাই হলো না? বুঝলাম। ওইটাকে বুঝতে হবে না, তাহলে খাটনি বেড়ে যাবে। সিলিয়া বা ফ্লাজেলা, ছবি আঁকার কেস নেই, দারুণ জিনিস, তোমাদের জন্য বলছি। নাহলে সিলিয়া বা ফ্লাজেলা পরীক্ষায় ছবি আঁকতে হতো, আঁকতে হচ্ছে না আপাতত। কিন্তু ছবিটা এটা না, এটা আঁকতে হবে, সেকশনাল ভিউ করতে হবে। হ্যাঁ, যাই হোক, ধরো এটা একটা সেলের প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, এটা একটা সেলের প্লাজমা মেমব্রেন, ভালো করে বুঝবে। এটা সেলের প্লাজমা মেমব্রেন, মানে এদিকে ঘুরিয়ে ফিরিয়ে করো সেলটা। এই সেলের প্লাজমা মেমব্রেনে একদম বেস স্ট্রাকচারে যেটা থাকবে, এরকম একটা বেসাল রুট থাকবে, আর এখান থেকে রুট লেট থাকবে, যার উপরে এখান থেকে এটা হুক থাকবে। মানে এটা বুঝতেই পারছো, এটাকে সেই ঢোলের পোর্শনটা আছে এখানে, এটা হুক, আর হুকের পর এই স্ট্রাকচারটা ফিলামেন্ট। বুঝতে পারলে? তাহলে এখানে রুট বা বেসাল প্লেট, এখানে হুক, আর এখানে ফিলামেন্ট, এই তিনটে স্ট্রাকচার দিয়ে তৈরি হয়েছে ফ্লাজেলা অর সিলিয়া, গঠনগতভাবে এক। এবার এটাকে তুমি সেল হিসাবে কল্পনা করো, যেখানে ইচ্ছা কল্পনা করো, আমার কোনো মাথা ব্যথা নাই। এখানে এই যে সেন্ট্রিওলের একটা কপি এখানে বলা হচ্ছে আছে, এটাকে বলা হচ্ছে ব্লেফারোপ্লাস্ট। ব্লেফারোপ্লাস্ট, পিএলএসটি, পিএলএসটি, ব্লেফারোপ্লাস্ট, সব বই পেয়ে যাবে, কোনো চাপ নেই। ব্লেফারোপ্লাস্ট, ওকে। এইবার এইটার সেকশনাল ভিউ করবে, দিয়ে দেখবো কেমন, এটার সেকশনাল ভিউ করে কেমন আসবে ছবি, এরকমই ছবি আসবে। কেন আসবে? কারণ এটা তো তৈরি হয়েছে এখান থেকে, এর বেসমেন্টে যেটা আছে সেখান থেকে তো তৈরি হচ্ছে, এটা সেন্ট্রিওল থেকে তৈরি হয়েছে, তার ছবি তো মোটামুটি সেন্ট্রিওলের মধ্যেই আসবে। শুধু দেখতে হবে কি বাদ গেল আর কি এলো। হ্যাঁ দেখো, এলো যেটা, সেটা হলো সেন্ট্রাল হাবে কেউ ছিল না, এখন দুটো, দুটো এলো। সেন্ট্রাল হাবে এখন দুটো মাইক্রোটিবিউলস এসছে, আগে ছিল না। তাহলে আগে আয়নম্যান দেখেছিলাম 9+0, এখন বলবো 9+2। ভীষণ ইম্পর্টেন্ট দুটোই। সেন্ট্রিওলকে ওই জন্য আগে পড়ানো, বই হয়তো আগে পড়া থাকতে পারে, আগে ওই জন্য ওকে পড়াতে হবে, তারপরে একে বুঝতে হবে, কারণ ওটা দিয়ে এটা তৈরি। তার আগে মাইক্রোটিবিউলস পড়াতে হবে, মাইক্রোটিবিউলস বইয়ে পড়ে আছে, পরে পরে কি হবে, আগে তোমার দরকার এগুলো যা দিয়ে তৈরি হয়েছে। বোঝা গেল কি বলো? তাহলে মাইক্রোটিবিউলস, সরি, সেন্ট্রিওলের জন্য 9+0, আর সিলিয়া প্লাজেলার জন্য 9+2। তারা এগুলো মাইক্রোটিবিউলস। কি করতে হবে? সিটা মুছে দিতে হবে, সব জায়গায় সিটা মুছে দিতে হবে। মানে দুটো করে ফিলামেন্ট আছে, দুটো করে মাইক্রো ফিলামেন্ট আছে, তিনটে করে নাই আর। সেন্ট্রিওলে তিনটে ছিল, মাঝে হাবে কেউ ছিল না, আর এখানে দুটো করে এলো, মাঝে হাবে দুটো এলো। এই চেঞ্জটা হয়েছে এখান থেকে এখানে আসতে, মাঝখানে ওই হুকে গিয়ে এই চেঞ্জ গুলো হয়ে গেছে। বাকি একই, বাকি একই। এখানে এ এর সঙ্গে কানেকশন ছিল সেন্ট্রাল হবে, এ এর সঙ্গে কানেকশনই আছে। এ এর সঙ্গে সি ছিল, এখন এ এর সঙ্গে ডি আছে, ব্যাস, এইটুকু ডিফারেন্স। একটা করলেই আর একটা ফ্রিতেই হয়ে যাবে, ওটা যদি করো তাহলে এটা হয়েই যাবে, এমনিতেই হয়ে যাবে, আর কিছু বলার নেই। মানে সিলিয়ার গঠন শেষ,
সিলিয়া বা ফ্লাজেলার গঠন শেষ, কাজ বলে তো শেষ হবে না, তবু দু চারবার মানে একটু আধটু বলার চেষ্টা করি। কাজ কি কি করে, একটু আগে স্পার্মের গঠন দেখলে, স্পার্মের গঠনে ফ্লাজেলা রয়েছে, মানে গমনে সাহায্য করে, একটা গ্যামেটকে মোটাইল হতে সাহায্য করে। আইসোগামী, অ্যানাইসোগামী, উগামী বরাবর পড়বে, দেখবে সবার কাছে একটা করে ফ্লাজেলা আছে। হ্যাঁ, মানে গ্যামেটের কাছে একটা করে ফ্লাজেলা আছে, উগামীতে ফিমেল গ্যামেটের কাছে নাই, বাকিতে মেল গ্যামেট ফিমেল গ্যামেট উভয়ের কাছেই ফ্লাজেলা থাকে। আমরা মানে আমাদের মানুষের ক্ষেত্রে উগামী দেখা যায়, সেই জন্য ফিমেল গ্যামেট যেটা এটা ওভম, সেটাতে নাই, ডিম্বাণুতে নাই, শুক্রাণুতে আছে ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা থ্রু দি শুক্রাণু ভ্যাজাইনাল রিজিয়ন থেকে তার টার্গেট রিজিয়ন, মানে যেখানে ফার্টিলাইজেশন হবে, অ্যাম্পুলা বলে একটি রিজিয়ন থাকে ফ্যালোপিয়ান টিউবের বা ফ্যালোপিয়ান নালী মহিলাদের ক্ষেত্রে আছে। মুছি এটা, এটা মুছি, সবকিছু মুখে বলে দিলে বুঝে উঠতে পারবে না, একবার দেখাই। অনেকে বলে, মানে অনেকে এর আগে আগে ব্যাচে বলেছে এটা নাকি মোষের মাথার মতো দেখতে। যাই হোক, অ্যাকচুয়ালি এটা ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তার লেগেছে মোষের মাথার মতো, কি আর করবে। বোঝা গেল লোকের কি কি মনে হয়, বলছে এটা তো মোষের মাথার মতো দেখতে। ঠিক বলেছো, মোষের মাথার মতো দেখতে, একই সেম ওইদিকে আছে। এখানে আছে ডিম্বাশয়, হ্যাঁ এখানে আছে ডিম্বাশয়, যেমন ছবির জায়গা রয়েছে তেমন আঁকছি, হ্যাঁ। ডিম্বাশয় ভালো করে দেখবে, এটা হলো ভ্যাজাইনাল রিজন, এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন হিউম্যান বিংস, মানুষের ক্ষেত্রে ফিমেল ভ্যাজাইনাল রিজন। এখানে অ্যাকচুয়ালি ইজাকুলেশন হয়, মানে স্পার্ম এখানে রিলিজ হয়, মেল পার্টনার দ্বারা স্পার্ম এখানে রিলিজ হয়। এরপর এই পথ অতিক্রম করে সেই স্পার্মকে যেতে হবে কোনো একটা সাইডে, হয় এই সাইডে নাই ওই সাইডে, এখন ডিপেন্ড করছে কোন সাইডে ডিম্বাশয় অ্যাক্টিভেট আছে। প্রত্যেক মাসে, বললে ভুল হবে, 28 দিনে, মানে ওই মোবাইল রিচার্জের মতো কেস আর কি, আর মাসে নয়, 28 দিনে, প্রত্যেক 28 দিনের একটা সাইকেল চলে, যাকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। সেই মেনস্ট্রুয়াল সাইকেলে এক মাসে এইদিকে অ্যাক্টিভেট থাকে, এক মাস ওইদিকে অ্যাক্টিভেট থাকে, এক মাস এই দিক তো পরের মাস ওই দিক, মানে এই মাসে ডিম্বাণু এদিক থেকে বেরোলে পরের মাসে ওই দিক থেকে বেরোবে, তারপরের মাসে এদিকে, তারপর মাসে ওদিকে। তাহলে 28 দিনের হিসাব করলে গোটা বছরে তাহলে 13টা মোটামুটি পিরিয়ড পাওয়া যাবে, পিরিয়ডস বা মেন্স যেটা সেটা 13টা হবে। ওসব নিয়ে পরে ক্লাস 12 এখনো বয়স হয়নি, 1 বছর বয়স যাক, একটু বড় হও, তারপরে ক্লাস 12 হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আমাদের মেন বিষয় যেটা, এই ফ্লাজেলা, আমরা তো বলছি ফ্লাজেলা বা সিলিয়ার কাজ, তাহলে এই ফ্লাজেলাকে নাড়িয়ে নাড়িয়ে এই স্পামটাকে, এই সব স্পামকে আলটিমেট আসতে হবে এইরকম একটা রিজিয়নে, যাকে বলা হয় অ্যাম্পুলার রিজিয়ন। এই যে মোটা অংশটা এটা মানে অ্যাম্পুলার রিজিয়ন। ফ্যালোপিয়ান টিউবের এই অংশে অ্যাকচুয়ালি যে গ্যামেটটা এখান থেকে রিলিজ করে, যে ওভাটা মানে ডিম্বাণুটা এখান থেকে রিলিজ করে, সেই ওভাটা এখান পর্যন্ত চলে আসে। কিভাবে আসে মাথা খারাপ করার দরকার নেই, পরে বুঝবে। এইখান থেকে এ লেজ ছাড়াই আসে, আর এখানে এ লেজ নাড়িয়ে নাড়িয়ে আসে। এইখানে এসে এরা দুজন ফিউজ করে, একজন নয় 10 কোটি শুক্রাণু এখানে রিলিজ করে, তার মধ্যে 7-8 কোটি তো পৌঁছাই পৌঁছায় ওখানে গিয়ে। তাহলে ওই 7-8 কোটির মধ্যে একজন মাত্র ফিউজ করবে আর তৈরি করবে একটি জাইগোট। যে জাইগোট তার পরবর্তী সময়ে মডুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা হয়ে এখানে এসে, এখানে এন্ডোমেট্রিয়া, এখানে এই জায়গায় আছে এন্ডোমেট্রিয়া, এখানে এসে গেঁথে যাবে, এখানে এসে গেঁথে যাবে, প্লাসেন্টা তৈরি হবে, এখানে একটি বাচ্চা 280 দিন টাইম পিরিয়ড ধরে ডেভেলপ করবে, ম্যাচিওর হবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে। এখন মেয়েরা সব ঝামেলায় যায় না, পেট কেটে বার করে নেবে, না অ্যাকচুয়ালি ওভারি কেটে বার করে নেবে, সরি ইউটেরাস কেটে বার করে নেবে, ওভারি না। এখানে সিলিয়া বা ফ্লাজেলার কি কাজ রয়েছে? প্রথম কাজ, এইখান থেকে যখন এ যাচ্ছে এখানে, তখন এই লেজটাকে নাড়াতে হবে, যা ফ্লাজেলার কাজ, মানে স্পার্মের মুভমেন্টে হেল্প করা। 2 নম্বর, এই যে ফ্যালোপিয়ান টিউব রয়েছে না, এই যে ফ্যালোপিয়ান টিউব যে সেলগুলো দিয়ে তৈরি, সেই সেলগুলোর ক্ষেত্রে এরকম ছোট 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 এরকম সিলিয়া আছে, বুঝা গেল? ওই দিকটাও তাই, এই গোটাটা করতে হবে। তুমি তাহলে একটা নালী পথের মতো মনে মনে ভাবো, দুই দিকে ভাবো না, চারদিকে ভাবো, বুঝতে পারলে?
চারিদিকে ভাবে গোল করে, তাহলে একটা নালী পথ যার ভেতরে এরকম করে সব হেয়ার লাইক স্ট্রাকচার আছে। এখানে এই সিলিয়া গুলো না সিলিয়ারি মুভমেন্ট করায়। কি করায়? এরকম করে যখন স্পার্ম ওদিকে যাচ্ছে না, তখন এরকম করে নিয়ে এক থাবড়া, এটাকে পাওয়ার স্ট্রোক বলে। মানে এরকম করে, এরকম করে যাওয়ার সময় এরকম করে দিয়ে এইদিকে এরকম করে, তাহলে কি হয়, ওর থ্রু দিয়ে স্পার্ম গুলো খুব সহজে এদিকে আসতে পারে, কারণ এখানে ওই সিলিয়ারি মুভমেন্ট চলছে। কাইনোসিলিয়া এবং স্টিরিওসিলিয়া বলে দু রকমের সিলিয়া হয়। একটা মুভ করতে পারে, একটা মুভ করতে পারে না, অচল আর সচল। কাইনোস্টিরিয়া সিলিয়া আর স্টিরিওসিলিয়া। এক ধরনের সিলিয়া রয়েছে যারা মুভ করে না, মানে সিম্পল হারমোনি মোশন, জেনারেলি এরা করতে অভ্যস্ত, মুভ করে মুভ করে না। এখানে মুভ করে, কিন্তু সেটা একটু অন্যরকম প্যাটার্নে, যেটাকে পাওয়ার স্ট্রোক বলছি আমরা, যে এদিক থেকে এরকম এসে এরকম করে ঝটকা, তাহলে কি শুক্রাণুগুলোকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে দিচ্ছে। তো শুক্রাণু এই জায়গায় গাদা গাদা শুক্রাণু এসে হাজির হতে পারছে, বোঝা যাচ্ছে? তাহলে সেকেন্ড একটি কাজ দেখলাম, যে এখানে সিলিয়াগুলোর মুভমেন্ট দরকার আছে। যদি ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের এই পার্টিকুলার ফ্যালোপিয়ান টিউবের অংশগুলো যদি সিলিয়ারি মুভমেন্ট না দেখায়, তাহলে স্পার্ম ওখানে গিয়ে পৌঁছাবে না, মানে মানে বাচ্চা হবে না। ইমমোবাইল সিলিয়ারি সিনড্রোম একটি মহিলার ক্ষেত্রে তার বাচ্চা না হওয়ার জন্য হাজারো কারণ আছে। তার মধ্যে একটা ছোট্ট কারণ এটা হতে পারে যে শুধুমাত্র সিলিয়া গুলো চলন করে না বলে সে কোনোদিন মা হতে পারেনি। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় ইমমোবাইল সিলিয়ারি সিনড্রোম। মোবাইল না, ইমমোবাইল, মুভ করে না, ঠিক আছে, সিলিয়ারি সিনড্রোম হলো একটা কাজ। আচ্ছা, সেকেন্ড, থার্ড কাজ, একটা তো ফ্ল্যাজেলার বলেছি, একটা তো এখানে বললাম। এরপর ধরো এটা স্পার্ম দ্বারা ফিউজ করেছে, জাইগোট তৈরি হয়েছে, তাহলে সেই জাইগোটটা এখন ওইদিকে যাবে, ওইদিকে যাবে। এইবার তুমি বলবে বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না, ওই ফার্স্ট স্ট্রোক মারবে তো? না, মারবে না। এই দিকের মুভমেন্টটা আলাদা রকম কাজের। সেটা হলো ওই টেডি বিয়ার যেমন হয় না, খুব নরম তুলতুলে একটা ব্যাপার স্যাপার, তো এই যে সিলিয়া গুলো না, এই গোটা ফ্যালোপিয়ান টিউবের ভিতরের নালীটাকে ওরকম একটা নরম তুলতুলে ব্যাপার তৈরি করেছে, যার মধ্যে দিয়ে এই গোল বলটা গড়িয়ে দাও, আস্তে আস্তে গড়াতে গড়াতে আসবে। যদি এই সিলিয়া গুলো না থাকে না, তুমি বলতে পারো একটা শক্ত মেঝের মধ্যে দিয়ে গড়িয়ে আসবে। কি হতে পারে? হতে পারে কোনো কারণে ধাক্কা লেগে ভেঙে গেল, যে টাইমে গড়িয়ে গড়িয়ে আসছিল সেই মা হয়তো সেই টাইমে সিঁড়ি দিয়ে ধপাস করে আবার পড়ে গেছে, ধাক্কা লেগেছে, আর এই জাইগোটটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এটা কোনো সেল ডিভিশন না, ভাগ হয়েছে, ভেঙে গেছে। ছোট বড় হতে পারে, মাঝামাঝি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তো যদি দেখা যায় যে দুটো একটা অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে তো একটা বাচ্চা হতো, এখন দুটো জায়গা, দুটো বাচ্চা হতে পারে, তাহলে একে বলা হবে হোমোজাইগোটিক টুইন্স, যমজ। 99.99% এরা এক হবে। এই যমজ বাচ্চা সেক্সুয়ালিও এক হবে, মানে মেল ফিমেল যাই হোক না কেন একই হবে, এবং দেখতে 99.99% তারা একই দেখতে হবে। মানে মানে যে রমা আর ঝুমার মধ্যে পার্থক্য বোঝাটা খুব কষ্ট হয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, একজনকে দেখবে প্রপোজ করে অন্যজন এসেছে তারপরে, আর তুমি বুঝতেই পারছো না কে এটা, বোঝা গেল, খুব ঝামেলায় পড়ে যাবে। সেটা হোমোজাইগোটিক টুইন্স। আরেক রকমের টুইন্স হয় যারা একসঙ্গেই জন্মায় কিন্তু মুখের কোনো মিল নাই, তাই গেলে একটা ছেলে একটা মেয়ে, টুইন্স, যমজ, একটা ছেলে একটা মেয়ে, মুখের কোনো মিল নাই, কিছু নাই। আবার একটা ছেলে একটা মেয়ে, এটাও তো অনেক পার্থক্য হয়ে গেল না? তো সেটা অন্য অন্য, এটা এটার সঙ্গে সেরকম সম্পর্কিত না। ওটা হলো আলাদা, যে দুটো ডিম্বাণু দুটো শুক্রাণু দ্বারা ফিউজ করে, তখন হেটারোজাইগোটিক টুইন্স হয়। এটা হোমোজাইগোটিক। হেটারোর সঙ্গে আমাদের এখন তার পড়ার কোনো সম্পর্ক নাই, হেটারোজাইগোটিক টুইন্স, যেখানে দুটো বাচ্চাই আলাদা। এটার ক্ষেত্রে দুটো বাচ্চা। আচ্ছা বলো, এই সিলিয়া গুলো না থাকলে এই ক্ষতিটার সম্ভাবনা রয়েছে। এই ক্ষতিতে এমনও হতে পারে দুটোর কেউ টিকলো না, জানতেই পারলো না মা যে সে প্রেগনেন্ট হতে যাচ্ছিল আর কদিন পর, কারণ এখনো তো মায়ের কাছে খবরই নাই। এখানে যতক্ষণ না এসে গাঁথছে ততক্ষণ মায়ের কাছে খবর নাই যে সে প্রেগনেন্ট। এই অবস্থাতেই নষ্ট হয়ে গেছে, তো মা জানতেও পারলো না
যে এরকম কোনো ঘটনা ঘটেছিল, বোঝা গেল? তাহলে এটা ভেঙে দু টুকরো হয়ে দুটোই নষ্ট হতে পারে, দুটোই টিকতে পারে, একটা টিকতে পারে, একটা নষ্ট হতে পারে, যা ইচ্ছে হতে পারে, বলা খুব মুশকিল আছে। তাহলে এটা যদি সিলিয়া না থাকে তাহলে এই ঘটনা ঘটতে পারে। ভেবে অবাক হয়ে যাবে আমাদের দেহের কোন কোন জায়গায় সিলিয়া আছে। এখানে আছে, ট্রাকিয়ায়, গলার যে ট্রাকিয়া শ্বাসনালী, সেই ট্রাকিয়ার ভেতরে সিলিয়া আছে। যারা কন্টিনিউয়াসলি আমার এখানকার মিউকাস গুলোকে মাঝে মাঝে করে নিতে হচ্ছে, মিউকাস গুলো আটকে যাচ্ছে, আমার ভয়েসটাকে আটকে দিচ্ছে, তখন একটু ভালো করে করে। তো এই যে মিউকাসের ওঠানামা করা, ওরা কি করছে স্মুথলি, এখানে এয়ার পাসে সাহায্য করছে, এয়ার পাসকে সাহায্য করছে, এয়ার যা আসা করছিল এয়ার পাসকে সাহায্য করছে। তাহলে এখানে আমাদের কাছে সিলিয়া রয়েছে। আমরা নেফ্রন পড়েছি ক্লাস 9-এ, কিডনির গঠনগত কার্যকতা। সেই নেফ্রনের যে হেনলি লুপ আছে, সিলিয়া আছে, হেনলি লুপের ভেতর দিকে সেলে সিলিয়া আছে। ঠিক আছে, এরকম অনেক জায়গাতে সিলিয়া আছে আমাদের বডিতে বলছি, অন্য অ্যানিমালস তো বাদই দিলাম। তাহলে সিলিয়ার এই এত তো কাজ আছে। ঠিক আছে, সেটা সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন কি? সেটা হলো সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে মেনটেন করছে বিভিন্ন ধরনের প্রোটিন। আমরা এর আগেও দেখেছি যে একটা সেলের ক্ষেত্রে শেপ আনার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কেমন ভূমিকা আছে, সেল মেমব্রেনের কেমন ভূমিকা আছে, সেগুলো আমরা আগেই দেখেছি। আর এখন দেখবো, সাপোজ এটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস ছাড়া যে বাকি পার্টটা সেটা সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকার কথা তো আমরা বলেইছি, সঙ্গে রয়েছে আহ কিছু সাইটোস্কেলেটাল প্রোটিন। ওকে, এই সাইটোস্কেলেটাল প্রোটিন গুলোর মধ্যে বিশেষত যেগুলো খুব বেশি নাম করা আর কি, হ্যাঁ, অ্যাক্টিন আছে, মায়োসিন আছে, ট্রোপোনিন আছে, ট্রোপোমায়োসিন আছে, আরো অনেক আছে, ডেসমিন আছে, হ্যাঁ, এরকমের আছে, আরো অনেক আছে। এখন এই ধরনের প্রোটিন গুলো কি করেছে, সেলের সাইটোপ্লাজমটার একটা শেপ নিয়ে আসছে। হ্যাঁ, ক্যান্সার সেল গোল হয়, আমরা প্রথম থেকেই শুনে আসছি ক্যান্সার সেল গোল হয়। এই গোল হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটা হলো এই সাইটোস্কেলেটাল প্রোটিন গুলো নষ্ট হয়ে যাওয়া। তার মানে সেলটা নিজের কোনো শেপ থাকে না, আর শেপ না থাকার জন্য সারফেস টেনশনের জন্য সেলটা গোল আকার ধারণ করে। বোঝা গেল? তাহলে এই সেলটার ক্ষেত্রে যে শেপ, সেই শেপটা এই ধরনের রয়েছে। এর কারণ হলো যে সেলটার ক্ষেত্রে আমরা যেহেতু যেহেতু আমরা সাইটোস্কেলেটাল প্রোটিন গুলো পাচ্ছি, এই সাইটোস্কেলেটাল প্রোটিন গুলো থাকার জন্য অ্যাকচুয়ালি সেলটার ক্ষেত্রে এই নির্দিষ্ট শেপটা রয়েছে। যখন ক্যান্সার হয় তখন কিছু এনজাইমেটিক রিয়াকশন হয়, নতুন কিছু এনজাইম সিক্রেশন হয়, সেই সিক্রেশনের জন্য এই সাইটোস্কেলেটাল প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়, আর সেই জন্য গোল আকার ধারণ করে সেলটা। হ্যাঁ, যাই হোক, এর মধ্যে দেখো আমরা এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম, দেখো যে মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস নিয়েও আলোচনা করেছিলাম, যেটা টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি ছিল। তাহলে এটা সাইটোস্কেলেটাল প্রোটিন যেগুলো রয়েছে, সঙ্গে মাইক্রোটিবিউলস, আর রয়েছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, এই মাইক্রোফিলামেন্ট তৈরি হয়েছে যা দিয়ে, সেটাতে অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, এই ধরনের উপাদানগুলো রয়েছে এই মাইক্রোফিলামেন্ট তৈরি করতে গিয়ে। ওকে, তো আমরা দেখবো একটা সেলের মধ্যে মাইক্রোফিলামেন্ট, সেল বলতে মাসেল সেল অবশ্যই, আমাদের যে মাসেল সেল রয়েছে, মাংস, যে কোনো জায়গায়, বডির যে কোনো জায়গায় যে মাংসপেশি, যে কোষ রয়েছে, সেই কোষে যে সমস্ত সেল রয়েছে, তাতে অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন এগুলো রয়েছে। ওকে, একটু অল্পের মধ্যে দিয়ে আমরা দেখবো, বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, সাপোজ আমাদের যখন আমরা মাংস খাই না, চিকেন বা মাটন যাই খাও না কেন, যখন আমরা সলিড পিস গুলো পাই,
তখন দেখবে লম্বা সুতোর মতো অংশ থাকে। ওই সুতোর মতো অংশগুলো অ্যাকচুয়ালি মাসেল ফাইবারের যে সেল, সেই সেল। ঠিক আছে। এবার মাসেল মাসেলের যে সেল খুব লম্বা হয়, আর সেই জন্য তাকে ফাইবার বলা হয়। ফাইবার মানে তন্তু, তন্তু মানে লম্বা লম্বা। তাহলে মাসেলের সেল যেহেতু আহ লম্বা হয়, সেই জন্য তাকে ফাইবার বলা হয়। ওকে। এবার তাহলে সেই অর্থে আমরা যদি এটাকে গোটাটা সেল বলি, হ্যাঁ, এটাকে গোটাটা যদি আমরা সেল বলি সাপোজ, তার মানে এই জায়গায় সেল লম্বা লম্বা হচ্ছে। তার মানে তুমি মনে মনে এটা কল্পনা করো যে এটা সেল চলছে কন্টিনিউ, আমরা তার একটা অংশ তুলেছি এখানে। ওকে। এবার এটা যদি সেল হয়, সেলের সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই সমস্ত ব্যাপার আছে। কিন্তু এই মাসেল সেলের ক্ষেত্রে স্পেশালিটি হলো যেখানে সাইটোস্কেলেটাল প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি। নিউক্লিয়াসের এমন অবস্থা করেছে, পরে আমরা দেখবো যে নিউক্লিয়াসকে সাইডে ঠেলে সরিয়ে দিয়েছে। নিউক্লিয়াসকে সাইডে ঠেলে সরিয়ে দিয়েছে, এই সেলের সাইটোস্কেলেটাল প্রোটিনের এত চাপ আছে। দুই ধরনের প্রোটিন এখানে থাকে মেনলি, হ্যাঁ, একটা হলো অ্যাক্টিন, একটা হলো মায়োসিন। অ্যাক্টিন যে প্রোটিন, সেগুলো অনেক মোটা হয়। ওকে, অ্যাক্টিন প্রোটিন গুলো অনেক মোটা হয়। সাপোজ এটা অ্যাক্টিন প্রোটিন, হ্যাঁ, সরি, মায়োসিন প্রোটিন যেগুলো হয় সেগুলো মোটা হয়, হ্যাঁ, মায়োসিন। তো তুমি যদি মায়োসিন প্রোটিনের স্ট্রাকচার দেখো, সাপোজ এরকম, হ্যাঁ। তো এখানে একটা আমরা ডটেড লাইন দিয়ে রাখছি, আর এখানে একটা ডটেড লাইন আমরা দিয়ে রাখছি। ওকে। তাহলে এটা হলো মায়োসিন প্রোটিন, এগুলো মায়োসিন প্রোটিন। তাহলে মায়োসিনটা মোটা, হ্যাঁ, মায়োসিন প্রোটিন। কতটা বুঝতে পারবো আমি জানি না, হ্যাঁ, এটা অনেক বড় জিনিস, আমরা অল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করবো। মায়োসিন প্রোটিনের এই ধরো ধরো প্রোটিনের স্ট্রাকচার, হ্যাঁ, এই প্রোটিন গুলো এইভাবে আবার স্ট্রাকচার তৈরি করে, হ্যাঁ, এগুলোকে মায়োসিন এইভাবে স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এগুলোকে মায়োসিন হেড বলা হয়। যদিও হেভি মেরোমায়োসিন, লাইট মেরোমায়োসিন এরকম নাম আছে। তো এই যে স্ট্রাকচার গুলো আমরা এগুলো বানাচ্ছি না, এগুলোকে মায়োসিন হেড বলা হয়। এই উঁচু অংশগুলোকে কোথায় আছে? এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায় যে মাংসপেশি রয়েছে তার কোষের মধ্যে রয়েছে। এবার একটা মায়োসিনকে ঘিরে 6টা অ্যাক্টিন প্রোটিন থাকে। আর অ্যাক্টিন প্রোটিন গুলো সাপোজ এরকম আছে। ঠিক আছে, এরকম। এবার দুই দিকটা আমরা দেখাতে পারলাম, সব দিকটা দেখাতে পারছি না, তার কারণ যেহেতু এটা 2D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার না। তাহলে এরকম রয়েছে, আর তার সঙ্গে ধরো এখানে এইভাবে রয়েছে। এবার মায়োসিন যে অ্যাক্টিন যে প্রোটিন, সেটা অ্যাকচুয়ালি একটা সুতো না, সেটা এরকম দুটো সুতো আছে। হ্যাঁ, একটার পর একটা বোঝাতে হবে ব্যাপারটা। এরকম দুটো সুতো নিয়ে তৈরি, যেমন ম্যাক্সিমাম সুতোর ক্ষেত্রে এরকম দুটো থাকে না, সেরকম আর কি। হ্যাঁ, তাহলে অ্যাক্টিন যে ফাইবার সেটা সরু, মায়োসিনের পাশে 6টা আছে, এবং দুটো একসঙ্গে আছে। এর মধ্যে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন লুকিয়ে আছে। এর মধ্যে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন আছে। এখানে মায়োসিন হেড যেটা, সাপোজ এটাও তাহলে আমরা দুটো লাইনে করে দিই, এটা আমরা দুটো লাইনে করে দিচ্ছি। তাহলে এখানে ধরো সাপোজ ওই ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন দুটো প্রোটিন এখানে আছে। এবার ধরো তাহলে এখানে আবার অ্যাক্টিন, আমরা মায়োসিন একে আমরা অ্যাক্টিনে ফিলামেন্ট রাখতে পারি, যেহেতু গোটা সেলটা জুড়ে এরকমের নির্দিষ্ট সজ্জারীতি রয়েছে। এবার দেখো, লাইট পাস যদি করা হয় ওভারঅল, যদি এর উপর দিয়ে লাইট পাস করা হয়, তাহলে এইখান থেকে এই জায়গাটা, দেখো এইখান থেকে এই জায়গাটা মোটা লাগবে, কারণ এখানে দুটো দিক দিয়ে পাস করতে হচ্ছে। এখানে অ্যাক্টিনের উপর দিয়েও লাইট যাবে, এবং মায়োসিনের উপর দিয়েও লাইট যাবে। তুমি এখন এই গ্যাপটাকে খুব একটা ভাইটাল ভেবো না, এখন ভেবো না, ওটাকে কাছাকাছি করে দাও মনে মনে। তাহলে ওভারঅল এই জায়গা জুড়ে যেহেতু দুটো ফিলামেন্টের পাশ দিয়ে যেতে হচ্ছে, দুটো প্রোটিনের পাশ মানে ক্রস করে যেতে হচ্ছে, সেই জন্য এটাকে তোমার ডিপ কালার লাগবে। আর যখন এর ওপর দিয়ে, এর পাশ দিয়ে যাবে আর কি, লাইট এই দিক দিয়ে পাস করবে, তখন লাইট লাগবে। কেন? যেহেতু এটা পাতলা ফিলামেন্ট এবং একটাই ফিলামেন্ট রয়েছে। তার মানে মাসেল সেল যখন আঁকবো, যদি এইভাবে আঁকি, তাহলে আমরা এরকম করে দেবো।
সরেখপেশি অরেখপেশি নাম শুনেছো? তাহলে সেই সরেখপেশি নিয়ে আমরা আলোচনা করছি অ্যাকচুয়ালি। এটা হলো সেই ব্যান্ড, এটা হলো সেই ব্যান্ড, আর এই মাঝের অংশ এটা হলো সেই ইন্টারব্যান্ড। তার মানে এখান থেকে এটা হলো সেই ব্যান্ড, আর এখান থেকে এটা হলো সেই ইন্টারব্যান্ড। বোঝা যাচ্ছে? অল্প বুঝলেই হবে, বেশি বোঝার দরকার নেই, কারণ এখানে এটা ডিটেলসে বুঝেও মানে আরো অনেক পরে লাগবে আর কি, সেই জন্য বলছি তখন ভালো করে একবার বোঝা নিয়ে হবে। এটা হলো বিষয়। এবার আমি জাস্ট ছুঁয়ে দিয়ে রাখতে চাইছি, যেহেতু আমাদের মাইক্রো টিউবুলস যেমন রয়েছে, মাইক্রো ফিলামেন্ট আমাদের সিলেবাসের মধ্যে জাস্ট রয়েছে, ওই জন্য আমরা বলে রাখছি। এবার ধরো আমরা যখন ধরো এরকম একটা জায়গাকে বাইসেপস কে যখন আমরা টানছি, তখন এত বড় লম্বা জায়গা সেটা ছোট জায়গায় চলে আসছে। আবার যখন হাতটা আমরা ছেড়ে দিচ্ছি তখন সেটাই পড়ে যাচ্ছে। তাহলে এই কি করে হচ্ছে? এই একই একই জায়গা সেটা ছোট এবং বড় কিভাবে হয়ে যাচ্ছে, সেটাই এখানে মেন বিষয় আর কি। যখন হিউম্যান ফিজিওলজি পড়বো তখন সেটা 3 নম্বরের বা 4 নম্বরের কোশ্চেন হিসেবে আসবে, যে ক্রস ব্রিজ ফরমেশন, ক্রস ব্রিজ ফরমেশন, ওকে, বা স্লাইডিং ফিলামেন্ট থিওরি, এরকম সব নাম দিয়ে আসবে। হ্যাঁ, কি হয়, কি এমন হয় যে তখন এরকমের এতটা জায়গা এত ছোট জায়গায় পরিণত হয়? দেখো, হয় যেটা, ধরো এটা আমার মাসেল, তাহলে এখানে তো যে কোনো জায়গায় মাসেল হিসেবে ধরছি। এবার ধরো এখানে মশা কামড়াচ্ছে, তাহলে আমি এই হাতটা দিয়ে মারার চেষ্টা করব, সেটা রিফ্লেক্স অ্যাকশন হোক সেটা আলাদা ব্যাপার। আমি ধরো বুদ্ধি খাটিয়ে মশাটা মারার চেষ্টা করছি, তো আমি ধরে নেবো যে আমার ব্রেন থেকে এখানে সিগন্যাল আসছে, মোটর নার্ভের মাধ্যমে সিগন্যাল আসছে। তো যখনই এটা তো একটা মাত্র সেল এঁকেছি, এখান থেকে এটা একটা মাত্র সেল, সেল দিয়ে হয় টিস্যু, তাহলে যখনই আমরা টিস্যু আঁকছি সেই একাধিক সেলের মধ্যে স্পেস আছে, সেই স্পেসে এসে নার্ভ এন্ডিং হয়েছে, নার্ভ উন্মুক্ত হয়েছে, এন্ডিং হয়ে গেছে নামগুলো। তো যখন এখানে সিগন্যালটা দিচ্ছি আমি যে আমি হাতটা তুলতে চাইছি, মারবো, এরকম একটা অ্যাটেম্প করছি, তখন অ্যাকচুয়ালি এখানে প্রথমে এই যে নার্ভ এন্ডিং এ যে নিউরো ট্রান্সমিটার দিয়ে এসেছিল, সেখান থেকে সোডিয়াম আয়ন সিক্রেশন তো শুরু করে। আর সেই সোডিয়াম আয়ন সিক্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি পায়, ফলে সেই সোডিয়াম ভিতরে ঢোকে, সঙ্গে ক্যালসিয়ামকে নিয়ে ঢুকে যায়। ক্যালসিয়াম গুলো বাইন্ড করে এই ট্রোপোনিনের সঙ্গে, ট্রোপোমায়োসিন এখনো লুকিয়ে বসে আছে। যখনই ক্যালসিয়াম এর সঙ্গে বাইন্ড করবে, বা এর সঙ্গে বাইন্ড করবে, এটা ধরো সুবিধা হবে, এর সঙ্গে বাইন্ড করবে, তখনই এইটা যেটা লুকিয়ে ছিল সেটা এরকম করে পাকটা খুলে দেবে। অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন প্রোটিনটা বলেছি দুটো দড়ির মতো, তো যেমন তার হয় আর কি, হ্যাঁ এরকম আছে, তো ওরা এরকম করে খুলে দেবে। তো যেমনই খুলে দেওয়া, কি ঘটনা ঘটবে, এই যে এই যে হেডটা শুয়ে ছিল না, ওপরে মাথাটা তুলতে চাইবে, ওপরে মাথাটা তুলতে চাইবে। এবার তুলতে চাইলেই তো হবে না, তুলতে চাইলে এখানে একটু খরচাপাতি আছে আর কি। আর এখানকার খরচাপাতি মানে এটিপি, এনার্জি কারেন্সি। তাহলে এটিপি ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট রিলিজ করবে। তো ইনঅর্গানিক ফসফেট এখান থেকে বেরিয়ে চলে যাবে। এডিপি ততক্ষণ সাথে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা মাথাটা ওখানে নিয়ে গিয়ে লাগাচ্ছে। তবে এইটা নিয়ে গিয়ে মাথাটা ওখানে লাগাচ্ছে, তাহলে এটা যখনই মাথাটা ওখানে নিয়ে গিয়ে লাগাবে, কি হবে, এই যে অ্যাক্টিনের যে ফিলামেন্টটা, অ্যাক্টিনের ফিলামেন্টটা এদিকে সরে আসবে। এখানেও তাই, যখনই এই মাথাটা এখানে গিয়ে লাগাবে, সাপোজ এটা করে দিলাম, তখনই এই যে ফিলামেন্টটা রয়েছে অ্যাক্টিনের ফিলামেন্টটা, সেটা এদিকে সরে আসবে। তাহলে এটার সঙ্গে এবং এটার সঙ্গে এই যে বাইন্ড করা পর্যন্ত এডিপি অপেক্ষা করবে, যখনই বাইন্ড হয়ে যাবে তখনই এডিপি এখান থেকে রিলিজ করে যাবে। মানে এতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব ছিল এই বিষয়টা। তাহলে এডিপি রিলিজ করে গেল, এখানে অ্যাক্টিনের মাঝে যে স্পেসটা ছিল, যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা এখন ফিল আপ হয়ে যাবে। ফলে আমরা যখন এরকম দেখাচ্ছি, যা ছিল এখন এরকম করেছি সাপোজ, মশা ফসা বাদ দাও, এরকম করেছি সাপোজ, তাহলে সেই জায়গাটাই ছোট হয়ে এলো। কিভাবে? যেহেতু এই যে মাঝের যে গ্যাপটা ছিল, এই মাঝের গ্যাপটা এখানে ফিল আপ হয়ে গেল। বোঝা গেল? তাহলে সেই একই জায়গা কিন্তু এখানে কমে এলো। এরপর একটা মাসেলের ক্ষেত্রে যেমন কন্ট্রাকশন আছে তেমন রিল্যাক্সেশন আছে।
তাহলে এখন যখন কন্ট্রাকশন হলো, কিছুক্ষণ পরেই মাসেলটা রিল্যাক্স হতে চাইবে, তাহলে রিল্যাক্সেশন আসবে। তো তখনই কি হবে, আগের অবস্থায় ফিরে যেতে চাইলে কি হবে, মাথাটা ওখান থেকে ছাড়িয়ে নিতে হবে। তাহলে মাথাটা যখনই ওখান থেকে ছাড়িয়ে নিতে চাইবে, তখনই এই যে দূরত্বটা যেটা এখানে চলে এসেছিল, সেটা আবার দূরে যেতে চাইবে, কারণ এই মাথাটা সরিয়ে নিয়ে যাচ্ছে, মানে টেনে নিয়ে যাচ্ছে। এখানেও শক্তি লাগবে। আমরা যদি ভাবি যে হাতটা তোলার সময় এটিপি খরচা হলো, আর নামাবার সময় এমনি ছেড়ে দিলাম আর নেমে গেল, এরকম করে হয় না। তোলার সময় যেমন শক্তি লাগে, নামাবার সময়ও শক্তি লাগে। তাহলে এখানে আবারও এটিপি খরচা করতে হবে। আগের বার এটিপি ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট একসঙ্গে রিলিজ করেনি, আগে ইনঅর্গানিক ফসফেট রিলিজ করেছিল। এখান থেকে এইখান থেকে মাথাটা এখানে জোড়া পর্যন্ত এডিপি অপেক্ষা করেছিল, তারপরে রিলিজ করেছিল। আর এখন কিন্তু এটিপি লাগবে আবার, কিন্তু ইনঅর্গানিক ফসফেট আর এডিপি একসঙ্গে রিলিজ করে যাবে, ও মাথাটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। তার মানে যেটা এরকম করে তুলেছিলাম, সেটা আবার এরকম হয়ে গেল। ফলে সেই একই জায়গা ছোট হয়ে এসেছিল, কিন্তু এখন আবার বড় হয়ে গেল। এই যে ক্রস, এই যে এটার সঙ্গে এটা একটা, এটার সঙ্গে এটা একটা ক্রস ব্রিজ তৈরি করছে না, এটাকে বলা হয় ক্রস ব্রিজ ফর্মেশন। আমরা শুধুমাত্র সাইটোস্কেলেটাল প্রোটিন পড়তে গিয়ে মাইক্রোফিলামেন্টকে নিয়ে যেহেতু কথা বলছি, সেই জন্য আমরা জাস্ট এই কথাটা বললাম। না হলে আমাদের এই 10-15 মিনিটও সময় খরচা করার দরকার ছিল না। এটা বলে রাখলাম, পরবর্তীকালে আমাদের পড়তে সুবিধা হবে, মনে পড়বে। মাসেল যখন মুভমেন্ট এবং লোকোমোশন, চলন গমন চ্যাপ্টার আমাদের আছে, যখন পড়বো তখন এই ধরনের পেশিকেও আমরা দেখবো সরেখ পেশি বলে। আর তখন শুনবো যে এদের নিউক্লিয়াস নাকি বাইরে এরকম ঠেলে সরিয়ে দিয়েছে। মানে এটা যদি সাইটোপ্লাজম হয়, তাহলে গোটা সাইটোপ্লাজমই সেই অর্থে প্রোটিনের ফিলামেন্টে বা প্রোটিন ফাইবারে পরিপূর্ণ। সেই জন্য এদের সেল অর্গানেলস, ইভেন নিউক্লিয়াস, তাকেও ঠেলে বাইরের দিকে সরিয়ে দিয়েছে। বোঝা গেল কি বললাম? ব্যাস এইটুকু বুঝলেই হবে। এটা আমরা মাইক্রো ফিলামেন্ট নিয়ে আলোচনা করছিলাম। মাইক্রো টিউবুলস তো আগেই আলোচনা করে দিয়েছি, সেই আলফা আর বিটা টিউবুলিন ছিল। ঠিক আছে, তাহলে এটা হলো মাইক্রো মাইক্রো ফিলামেন্ট। ওকে, এটা হলো মাইক্রো ফিলামেন্ট। এরপর দেখো, এরপরে যে পার্ট আমাদের আছে এখানে একদমই শেষের অংশ, হ্যাঁ, আর সেটা হলো যে মাইক্রো বডিজ। হ্যাঁ, মাইক্রো বডিজ বলে একটা দেখবে ছোট্ট জিনিস রয়েছে এখানে আমাদের সিলেবাসে, মাইক্রো বডিজ। সেই মাইক্রো বডিজ আমাদের সিলেবাসে রয়েছে। কি আছে মাইক্রো বডিজে? দেখো এখানে স্পেরোজোম, আমরা নামটা মনে হয় আগে শুনেছিলাম। স্পেরোজোম, পারক্সিজোম আর গ্লাইঅক্সিজোম, এই 3 রকমের মাইক্রো বডিজ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এর মধ্যে যে স্পেরোজোম আমরা পড়েছিলাম, সেই স্পেরোজোমের নামটা আমরা আগে শুনেছিলাম। কোথায়? যখন আমরা দেখছিলাম যে লাইসোজোম, লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। তাহলে উদ্ভিদ কোষের লাইসোজোমের কাজ কে করে? আর তখন একবার নাম এসেছিল স্পেরোজোম। ওকে, সেই স্পেরোজোম যেখানে লাইসোজোমের মতো খতরনাক না হলেও কিছু অ্যাটলিস্ট এনজাইম রয়েছে যারা লাইসোজোমের মতো বিহেভিয়ার করতে পারে। বোঝা গেল? প্রাণী কোষে কেন লাইসোজোমের মতো অর্গানেলস কে রাখতে হয়েছে, উদ্ভিদ কোষে রাখতে হয়নি? দেখো, মেটাবলিজম বা বিপাক ক্রিয়া, মানে সেলের মধ্যে বা কোষের মধ্যে সর্বক্ষণ যে রাসায়নিক প্রক্রিয়াগুলো ঘটে, সেগুলোকে এক কথায় বলা হয় বিপাক। কোষের মধ্যে সবসময় ঘটে চলেছে যে রাসায়নিক প্রক্রিয়াগুলো। তার মানে দাঁড়ালো, একটা প্রাণী কোষের ক্ষেত্রে বিপাকীয় কার্যাবলী যত জটিল, উদ্ভিদ কোষে তত জটিল না। উদ্ভিদ কোষে যে কোনো রকমের অ্যাটাক থেকে শুরু করে উদ্ভিদ কোষে যে কোনো রকমের বিপাকীয় কার্যাবলীর তার এফেক্ট অনেক কম। সেই জন্য সেলকে ড্যামেজ করার টেন্ডেন্সি বা চান্স অনেক কম নিতে হয় কোষকে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে এমন নয়। প্রাণী কোষ প্রাণী কোষের ক্ষেত্রে এফেক্ট অনেক বেশি হয়। প্রাণী কোষ যেহেতু অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে আছে, খাদ্য বস্তুর ব্যাপারে বলছি, সেই জন্য এদের এখানে রেচন পদার্থের পরিমাণও বেশি হয়, আর ঝামেলাও বেশি আর কি। সেজন্য সেল ড্যামেজ করতেও বেশি হয়। লাইসোজোমের মতো সেল অর্গানেলস কে সেই জন্য অ্যানিমাল সেলকে রাখতেই হয়েছে। উদ্ভিদ কোষের তুলনামূলক ঝামেলা কম আছে, সেই জন্য ওরা লাইসোজোমকে না রেখেই ওরা ওই কিছু এনজাইমকে প্যাক করে রেখে, সেটা কি আমরা মাইক্রো বডিজ বলছি, মাইক্রো বডিজ। তাহলে নামেই আমরা বুঝতে পারছি যে ছোট ছোট ভেসিকেল লাইক স্ট্রাকচার, মানে কিছু না, কিছু এনজাইমকে নিয়ে প্যাক করে এরকম কিছু ভেসিকেলের মতো স্ট্রাকচার ঘুরে বেড়াচ্ছে
তাদেরকে আমরা এক কথাই বলছি মাইক্রো বডিজ। মাইক্রো বডিজ, ওকে। এর মধ্যে রয়েছে স্পেরোজোম, রয়েছে গ্লাইঅক্সিজোম, রয়েছে পারক্সিজোম। তার মধ্যে স্পেরোজোমকে আমরা বলছি উদ্ভিদ কোষের লাইসোজোম, ঠিক আছে। পারক্সিজোম, দেখো পারক্সিজোম বললেই দুটো জিনিস কাজের সঙ্গে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। সেটা হলো কোষের মধ্যে যখনই রাসায়নিক কার্যাবলী হয়, অক্সিজেনের উপস্থিতিতে যখনই কোনো বিপাকীয় কার্যাবলী হয়, তখনই হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়। হাইড্রোজেন পারক্সাইড সেলের জন্য অত্যন্ত মারাত্মক, ক্ষতিকারক। সেই জন্য সেল চাই সেই হাইড্রোজেন পারক্সাইডকে রিমুভ করতে, আর সেই কাজটি করে অ্যাকচুয়ালি পারক্সিজোম। পারক্সিজোম যে মাইক্রোবডিজটা রয়েছে, সেই মাইক্রোবডিজের কাজই হলো যে হাইড্রোজেন পারক্সাইডের যে ক্ষতিকারক প্রভাব, সেই প্রভাবটাকে কমিয়ে দেওয়া। ফলে সেল এই ধরনের পদার্থ থেকে বা এই ধরনের ক্ষতিকারক পদার্থ থেকে সেল নিজেকে বাঁচাতে পারে, এক নম্বর। দু নম্বর বিষয় হলো ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কি? রেসপিরেশন মানে হলো শ্বসন, আর ফটো মানে আলো। তাহলে আলোর উপস্থিতিতে তো ফটোসিনথেসিস হয়, মানে খাদ্য সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষ হয়। তাহলে আলোর উপস্থিতিতে এখানে শ্বসনের কথা বলা হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ করা বাদ দিয়ে বা সালোক সংশ্লেষের সাথে সাথে আবার এই প্রসিডিওরও চালাতে হচ্ছে, যেটা হলো শ্বসন, মানে শক্তি উৎপাদনের পদ্ধতি। একটা উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা লস হিসাব মতো। কেন? কারণ যখন আলো আছে তুই সালোক সংশ্লেষ কর, যখন আলো থাকবে না তখন বসে বসে ভাঙবি খাবার দিয়ে, টিভি তৈরি করবি। কিন্তু এমন কিছু গাছের ক্ষেত্রে এমন কিছু বাধ্যতামূলক ব্যাপার রয়েছে যার জন্য তাদের ফটো রেসপিরেশন করতে হয়, মানে আলোর উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া চালাতে হয়। আর সেই আলোক শ্বসন প্রক্রিয়া চালাতে যে সাহায্য করে সে হলো এই পারক্সিজম। আর দুটো জিনিসের জন্য আমরা পারক্সিজমের নাম মনে রাখবো। একটা হলো হাইড্রোজেন পারক্সাইডের রিমুভের ক্ষেত্রে, আর দু নম্বর হলো যে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন পরিচালনা করার ক্ষেত্রে। ছোট্ট ছোট্ট দুটো বিষয়, কিন্তু নিচের জন্য অত্যন্ত ভাইটাল বিষয়, ঠিক আছে। আর বোর্ডের জন্য আসতেই পারে যে ফটো রেসপিরেশনের জন্য নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি দায়ী, দিয়ে অপশন থাকবে, ঠিক আছে। তখন লাইসোজোম, রাইবোজোম দিয়ে পারক্সিজোম আরেকটা কাউকে দিল, তখন কিন্তু সেটা আমাদের অ্যান্সারে করতে হবে। আমরা বলেছি মেমব্রেন লেস সেল অর্গানেলস দুটো আছে মাত্র, একটা রাইবোজোম, একটা সেন্ট্রোজোম, দুটোকেই পড়া হয়ে গেছে। তাহলে মাইক্রোবডিজ পড়ছি, তার অর্থই হলো যে এরা কিন্তু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, অবভিয়াসলি মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। আমরা বলেছিলাম তিনজনের ক্ষেত্রে দুটো করে মেমব্রেন আছে, দুজনের ক্ষেত্রে মেমব্রেন নাই, বাকি যাদের নাম আসবে মনে পড়বে সব একটা মেমব্রেন আছে, তাই তো। ভেসিকেল লাইক স্ট্রাকচার, তার মধ্যে এনজাইম রেখে দিয়েছে, এদেরকে মাইক্রো বডিজ বলছি আমরা। বোঝা গেল কি বললাম? তার মানে এরা মেমব্রেন উইথ মেমব্রেন, উইথ সিঙ্গেল মেমব্রেন। তাহলে পারক্সিজমের কথা মোটামুটি আমরা শুনলাম। আর রয়েছে গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম কি করে? অ্যাকচুয়ালি গ্লাইঅক্সিজম উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে তাদের যকৃতে বেশি দেখা যায়, মানে লিভারে বেশি দেখা যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদের কাজ বেশি। উদ্ভিদের ক্ষেত্রে যেমন যখন সিড জার্মিনেশন হয়, যখন বীজের অঙ্কুরোদ্গম হয়, তখন সেই অঙ্কুরোদ্গমের সময় তারা গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস বলে একটি প্রক্রিয়াকে চালাতে হয়, মানে যেখানে নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেটে কনভার্সেশন হয়, মানে প্রোটিন বা ফ্যাটকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে, গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। কারণ কি? একটা সিড যখন জার্মিনেট করবে তখন তার প্রচুর পরিমাণে খাদ্য দরকার, তার প্রচুর পরিমাণে শক্তি দরকার, কারণ সেখান থেকে রুট সব বের করতে হবে, অনেক শক্তি দরকার। তখন সেই বীজের মধ্যে যে সমস্ত খাদ্যবস্তু আছে তা ভাঙতে হয়, তা ভেঙে এটিপিটাকে জেনারেট করতে হয়। আর সেই কাজের জন্য গ্লাইঅক্সিজম ব্যাপকভাবে হেল্প করে, মানে সিড জার্মিনেশন প্রক্রিয়ায় ব্যাপকভাবে হেল্প করে। আরো কিছু বিপাকীয় কার্যাবলী রয়েছে যেখানে এই গ্লাইঅক্সিজম যে সেল অর্গানেলস বা মাইক্রোবডিজ এর কথা বলছি তা হেল্প করে। বুঝা গেল? এই মোটামুটি বিষয় আমাদের সেলের যেটুকু বাকি ছিল। হ্যাঁ, এরপর সেল ডিভিশন, নতুন চ্যাপ্টারে যাচ্ছি আমরা, সেল ডিভিশন। এর মাঝে বায়োমলিকিউলস, সজীব কোষের রাসায়নিক উপাদান বলে একটি চ্যাপ্টার আছে। আমরা কি করছি? আমরা আগে সেল ডিভিশন করব,
মানে 3 নম্বর চ্যাপ্টার হিসেবে, এই ইউনিটের 3 নম্বর চ্যাপ্টার হিসেবে সেই অর্থে সেল ডিভিশন। 1 নম্বর চ্যাপ্টার হলো সেল, মাঝে ঢুকেছে বায়োমলিকুলস। আমরা আগে সেল যেহেতু করে ফেললাম, তাকে ভেঙেও দিই আগে। ঠিক আছে, সেজন্য সেলের সঙ্গে সেল ডিভিশন যেহেতু রিলেটেড টপিক, সেজন্য সেল ডিভিশন আগে পড়ে নেবো, তারপরে আমরা বায়োমলিকুলস নিয়ে আলোচনা করবো। আরেকটি বিষয় রয়েছে, বায়োমলিকুলস বলতে পারো বায়োকেমিস্ট্রি পার্ট, যেটা তোমরা ক্লাস 12-এ অর্গানিক পার্টে পড়বে, কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে পড়বে। তো এই জায়গাগুলোতে কিছু জটিলতা আছে। হ্যাঁ, তো সেগুলো আমি চাইবো যেন সেগুলো কখনোই কারোর অসুবিধা না হয়, সেই জন্য একটু পরের দিকে করাতে চাইছি। এবং প্রতি বাড়ি সেরকমই করা হয়, আর একটু পরের দিকে, যেহেতু অনেক কেমিক্যাল স্ট্রাকচার ফাকচার দেখানো হবে, সেই জন্য সেগুলো এগুলো আগে আগে দেখিয়ে দিলে অনেকের ক্ষেত্রে অসুবিধা হবে। বোঝা গেল? দুটো কারণের জন্য আমরা সেলের পর সেল ডিভিশনে ঢুকছি। স্যার নিউগ্লিওজেনেসিসটা একবার বলে দিন, বুঝলাম না। যখন নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেটে কনভার্ট হয়, প্রোটিন বা ফ্যাট যখন কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে তখন। ঠিক আছে, ধরো আমাদের ক্ষেত্রে এনার্জি পাওয়ার 3টে জায়গা রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। ঠিক আছে, আমরা যখন কোনো শক্তি উৎপাদনের কথা ভাবি, তখন জেনারেলি আমরা কেন, সমস্ত সেলই গ্লাইকোলাইসিস বলে একটি প্রক্রিয়ার নাম শুনেছো, সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চালাতে চায়। আর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যে সাবস্ট্রেট, মানে যাকে ভেঙে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়, সেটা হলো গ্লুকোজ। প্রত্যেকটা সেলের, মানে ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, লোয়ার টু হায়ার বলছি, সবার কাছেই গ্লাইকোলাইসিস করার জন্য উৎসেচক আছে। সেই জন্য সবাই গ্লুকোজকেই ভাঙতে চায় বা কার্বোহাইড্রেটকে ভাঙতে চায়। এবার অনেক সময় কি হয়, কার্বোহাইড্রেট অ্যাভেলেবেল থাকে না, তখন যেটা করতে হয় সেটা হলো নন কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে, মানে যেখান থেকে এটিপি জেনারেট করে কিন্তু কার্বোহাইড্রেট নয়, সেগুলো নন কার্বোহাইড্রেট, সেটা হলো প্রোটিন আর ফ্যাট। এই প্রোটিন এবং ফ্যাটকে ভেঙে কার্বোহাইড্রেটে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এই প্রক্রিয়াকে বলা হয় নিও গ্লুকোজেনেসিস। তাহলে জেনেসিস মানে উৎপাদন, নিও মানে নতুন করে, কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। পড়াবো, সব গ্লুকোজ। আসবে, সব টাইমে টাইমে আসবে। হ্যাঁ,